গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই, কলমে ফাবিয়া মম। গল্পের দ্বিতীয় অংশ। মাহতিম কি সত্যিই লাইট নিভিয়ে দিল? কেন নিভালো? নীতি অন্তত এটুকু জানে মাহতিম খারাপ চরিত্রের ব্যক্তি না, কিন্তু আজকের সমীকরণ সে কিছুতেই মিলাতে পারছে না। একচুলও না। রুমের লাইট নিভিয়ে হুশহীন মেহনুরের দিকে এগুতে লাগল মাহতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলোয় মেহনুরের গৌরবর্ণের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকেই মহাবিষ্টের মতো দুচোখ আটকে আছে মাহতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবন্ধ হয়ে আছে, সেটি মাহতিম প্রকাশ করতে পারছে না। অজান্তেই পা চালিয়ে বিছানার কাছে এসে বসল মাহতিম। তাকিয়ে দেখল ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহনুর। গাল দুটো রাঙা হয়ে আছে এখনো। জ্বরের প্রকোপে কান্নার হিড়িকের মতো অনেকটা বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ছে সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডানপাশ ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে গেছে ওর। চোখ বন্ধ থাকার কারণে ঘনবেষ্টিত পাপড়িগুলো অদ্ভুত মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন টানছিল। ক্রমে বিহ্বল হয়ে পড়ছিল মাহতিম। ধীরে ধীরে মেহনুরের কাছে যেয়ে বসল সে। দৃষ্টি বিচরণ করছিল মেহনুরের চোখঠোঁটগুলার উপর। বেহায়া যাচ্ছিল গলার সেই কালো তিলের উপর। নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন, বেকাবু হয়ে আসছে শরীর মন। এখনই এই দৃশ্যের উপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালাটা বন্ধ করার জন্য উদ্যত হল সে। মেহনুরকে দেখে আর ক্ষরণ করতে চায় না হৃদয়। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ মনে পড়ল, যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে একেবারেই আলোহীন অবস্থা হয়ে যাবে এখন। চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলেও রুমে আবছা অন্ধকার বিরাজ করল। মনের সকল জোরতা যেন স্বল্প অন্ধকার পেয়ে উধাও হয়ে গেল। হাত এনে রাখল মেহনুরের কপালের উপর। তপ্তময় কপালে হাত রাখতে যেয়ে ধক করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল মাহতিম। অতি মাত্রায় আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকাল সে। জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয়ে আছে কি করে? অনেকটা উদ্ভ্রান্তের মতো চারপাশে তাকাতে লাগল মাহতিম। পানি কোথায়, পট্টি কোথায় কিছুই যেন খুঁজে পাচ্ছিল না তখন। তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলে লক্ষ্য করতেই বাটি সমেত পট্টিটা দেখতে পেল। দ্রুতগতিতে সেটা এনে পট্টি ভিজিয়ে কপালের উপর চেপে ধরল। মিনিট দুয়েক ওভাবেই চেপে রাখল ভেজা সুতির পট্টিটা। হালকা মতন গরম হয়ে এলেই আবার ভিজিয়ে নেয় সেটা। পরপর অনেকবার ভেজা পট্টি কপালে চেপে ধরল, তারপর আবার কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করল। কিছুটা কমলেও 100-র নিচে নামেনি শিওর। মাহতিম উপায়ন্তর না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মাথা কিছুটা নুয়ে মেহনুরের মাথার দুই পাশে হাত রেখে ওর মুখের উপর ঝুঁকল। আলোয়াধারীর অন্ধকারে ওটুকুনি মুখটা যেন হৃদয়ের মধ্যে দহন স্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে টানার কাছে থাকার জন্য বেকুল হয়ে উঠছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চোখ সয় দেখতে পাচ্ছিল মাহতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে। কিছুক্ষণ ওই বদ্ধ চোখের পাণ্ডুর মুখটার দিকে নীরবে তাকিয়ে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার সামান্য উপস্থিতি পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারিনি পুচকি। এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়বে ভাবতেও পারিনি। বয়স তো অল্প তোমার, তবুও কেন বড়দের মতো চলাফেরা করো? নিজেকে কেন এত আলাদা মতো রাখো? কথাটুকু শেষ করতেই চোখ থেকে দৃষ্টি সরালো মাহতিম। ওর উপর থেকে যেই উঠতে নেবে গোঙানি সুরে শব্দ করল মেহনুর। চোখের পাতা স্বল্প আকারে খুললে মুখের উপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকারে মুখ স্পষ্ট দেখা না গেলেও মনের ভ্রম ভেবে বিড়বিড় করে মেহনুর বলল, অসভ্য একটা লোকের সামনে পড়ে গেছি দাদাভাই। দাদাভাই, ওই অসভ্য লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় ঘোরের মধ্যে বিড়বিড় করছিল মেহনুর। ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিম। ক্ষোভে বুকটা দাউ দাউ করছে ওর। মেহনুর কি ওকে ছ্যাঁচড়া ভাবল?
কথাগুলো যে জ্বরের ঘোরে বলছিল সেটা বুঝে গিয়েছে সে, তাই চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে। ওর উপর থেকে একটুও সরল না মাহতিম, ওভাবেই ঝুঁকে মেহনুরের পানে তীব্রদৃষ্টিতে তাকিয়ে রইল। মেহনুর তখন তোতলানো সুরে কিছু বলছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করল, সেই অসভ্য পুরুষ কি তোমায় ছুঁয়েছে? মেহনুর প্রশ্ন শুনে শুষ্ক গলায় ঢোক গিলল। চোখের পাতা বন্ধ এবং ঘোরের মধ্যে দুর্বল কণ্ঠে উত্তর দিয়ে বসল, না। চট করে জিজ্ঞাসু ভঙ্গিতে মাহতিম ফের প্রশ্ন ছুড়ল, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আস্ত হয়ে যাচ্ছে মেহনুর। কণ্ঠ নামিয়ে নিচু সুরে বলল, সে আমার সবকিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহতিম হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরের জন্য সহাস্য কণ্ঠে বলল, তাই? সে তোমার কি কি দেখেছে বলো তো? প্রশ্নটা করতেই মেহনুর আবার চোখ খোলার জন্য বৃথা চেষ্টা করল, কিন্তু এবারও ব্যর্থ হয়ে চোখের পাতা মুদিয়ে রাখল। জিহ্বা দিয়ে ফ্যাকাশে ঠোঁট ভিজিয়ে নিচু কণ্ঠে বলল, জানি না, আমি কিছু জানি না। মাহতিম ঠোঁট দুটো চেপে হাসি আটকানোর তীব্র চেষ্টায় আছে। এমন নাদান মেয়ের কাছ থেকে আজগুবি সব উত্তর শুনে মারাত্মক হাসি পাচ্ছে। ইচ্ছে করছে দূরে গিয়ে হাসিটা ঠিকমতো বের করতে, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার ওর কপালে হাত রাখে। তাপমাত্রা আগের মতোই আছে। কপাল থেকে হাতটা যেই সরাবে অমনেই তপ্তকর নরম হাত এসে বাধা দিল সেখানে। মাহতিম নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কপাল থেকে হাত সরিয়ে দিল মেহনুর। নিজের উষ্ণ হাত দুটোর মধ্যে মাহতিমের হাতটা আবদ্ধ করে নিল। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজিয়ে শক্ত করে ধরার চেষ্টা করল, কিন্তু দেহে সামান্যতম শক্তি না থাকায় শক্ত করে ধরতে পারছিল না। আঙ্গুলগুলো শক্তিহীন হয়ে মাহতিমের হাতটা ছেড়ে দিতে বসল। মাহতিম ড্যাবড্যাব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতেই আকস্মিকভাবে শক্ত করে ছেড়ে দেওয়া হাতটা খপ করে ধরল। মেহনুরের উষ্ণ আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুজিয়ে পূর্ণমায় আঁকড়ে ধরল। দুর্বল নরম হাতটা শক্ত হাতের অস্তিত্ব টের পেয়ে প্রশান্ত মনে আবারও আবছা দৃষ্টিতে তাকাল। কিছুই দেখতে পেল না। পুনরায় চোখের পাতা বুজে হাতজোড়া নিজের দিকে টানতে লাগল। মাহতিমের এক হাত তখন মেহনুরের ডান হাত আঁকড়ে ছিল, আরেক হাত ছিল ওর কানের পাশে বালিশের উপর। মাহতিম নিজেকে চূড়ান্তরূপে সংযত করার চেষ্টায় ছিল, মেহনুরের এতটা কাছে যেয়ে নিজের মনকে আটকানো দুঃসাধ্য ছিল। তবুও প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণ থাকার প্রয়াস করছিল মাহতিম। ওই মুহূর্তেই সবচেয়ে ধারণাতীত কাজটি ঘটাল মেহনুর। মাহতিমের হাতের উল্টো পিঠে নিজের লালাভ উষ্ণ ঠোঁটজোড়া রাখল। মেহনুরের দিকে দৃষ্টি ফেলে দাঁতে দাঁত চিবিয়ে ফেলল মাহতিম। মেহনুরের কানের পাশে যে হাতটা ভর রেখেছিল, সেই হাতটা 5 আঙ্গুলে বালিশ খামচে ধরল। বুকের ভেতর হৃদযন্ত্রটা উচ্চমাত্রায় ধরফর করতে লাগল, সারা দেহে বেগতিক হারে রক্ত ছুটতেছিল। আবারও সেই তুফান, আবারও সেই ঝড়, বারবার সেই আকস্মিক টাইফুনে মাহতিমের ভেতরটা লণ্ডভণ্ড হচ্ছিল। মেহনুর তখন হাতের উল্টো পিঠের সমস্ত জায়গায় একটু একটু করে স্পর্শ চালিয়ে যাচ্ছিল। নিজের অজান্তে সেই হাতটাকে নিজের অধিকার হিসেবে ফলাও করছিল। আর 1 মিনিট এই কার্যক্রম চলতে থাকলে আউট অফ মাইন্ড হয়ে যাবে মাহতিম। সাক্ষাৎ আগুনের সামনে বসে আছে সে। আর একটু বাড়াবাড়ি হলে নিজেকে সে পুরোপুরি হারিয়ে ফেলবে। এই দৃশ্য যদি রেকর্ড করে দেখানো যেত, তাহলে এই মেয়ে বোধহয় গলায় ফাঁস দিয়ে দম ত্যাগ করত। মাহতিম চটজলদি ওর হাত ছেড়ে দেয়, এক প্রকার ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। পকেট থেকে তাড়াতাড়ি ফোন করতে যেয়ে ভুলবশত পকেট থেকে কিছু ফেলে দেয়। কিন্তু তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে সেদিকে তাকানো ভুলেই যায়। কানে ফোন লাগিয়ে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টায় নিজের সুরকে তর্জমা করে। ওপাশ থেকে ফোন রিসিভ হলে মেয়েলি সুরটা কৌতূহল কণ্ঠে বলে ওঠে, ভাইয়া তুমি লাইট নিভিয়েছ কেন? ওর রুমে লাইট নিভিয়ে কি করছো? প্লিজ তাড়াতাড়ি জবাব দাও ভাই। আই নিড অ্যাকুরেট আনসার। মাহতিম এমন প্রশ্ন শুনে খেপাটে ভঙ্গিতে চিবিয়ে বলল,
তোর গালে কাটায় কাটায় 4টা থাপ্পড় মারা দরকার। মারটা পরে দিচ্ছি। আগে দেখ বাইরে কেউ আছে কিনা, ভালো মতো দেখবি। একটা কাকপক্ষীও যেন বাইরে ঢু না মারে। নীতি চটপট ডানে ও বামে মুখ দেখল, একটু সামনে বারান্দার রেলিং ধরে নিচের দিকেও দেখল, কোথাও কেউ নেই। এবার তাহলে শান্তি। ফোনের ওপাশে আশ্বস্ত সুরে জবাব পাঠালো, ডানে বাই, উপর নিচে কোথাও কেউ নেই ব্রো, তুমি জলদি রুম থেকে বেরিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভেতর মাহতিম নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হল। নিজেও একবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে দেখে নিল, তারপর নীতির দিকে ইশারা করে চুপচাপ সিঁড়ি ধরে নেমে গেল। মাহতিম নিজের রুমের দিকে চলে গেলে তাড়াতাড়ি কৌতূহল কমানোর জন্য মেহনুরের রুমে লাইট জ্বালালো নীতি। সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ল, যেন বুকের উপর থেকে 1 টন বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাসে দরজা চাপিয়ে মেহনুরের কাছে এসে জ্বর চেক করল। জ্বর কিছুটা কম অনুভূত হলেও মাহতিম কেন লাইট বন্ধ করল, সেই উত্তর পেল না এখনো। তাহলে কি করল এতক্ষণ? দুপুরের তেজি সূর্যটা মধ্য গগনে অবস্থান করছে। মাঠ, উঠোন, আঙিনা গরমের দাপটে খা খা করে উঠছে। দূরের কোনো গাছে বসে বউ কথা কও পাখিটা ছন্দ কাটছে। মাঝে মাঝে যেটুকু হাওয়া বাড়ির মধ্যে ঢুকছে সেটাও গরমের হালকা হয়ে তেজ বাড়িয়ে দিচ্ছে। মেহনুর স্ফীত ভঙ্গিতে চোখের পল্লব খুলতেই দুপুরের প্রহরটা অনুমান করল। এত বেলা পর্যন্ত কতদিন পর ঘুমালো জানা নেই ওর। মাথাটা দুহাতে চেপে শোয়া থেকে উঠে বসল। কিছু সময় স্থির থেকে তারপর কাঁথা সরিয়ে ফ্লোরে পা রাখল। এখনো শরীরে দুর্বলতা কাজ করছে। জ্বরের প্রকোপ এখনো অনুভব হচ্ছে, তবে সেটা পূর্বের তুলনায় অনেকটা কম। ফ্লোরে পা দুটো রেখে যেই উঠতে নিবে হঠাৎ একটা জিনিসের দিকে দৃষ্টি পড়ল। কপাল কুঁচকে বস্তুয়ার দিকে তাকিয়ে থাকতেই পাশের টেবিলের ধরে নিচে ঝুঁকল। হাতে সেটা তুলে দেখল একটা ডিজিটাল সিস্টেমের ঘড়ি। মেহনুরে ধীরগতিতে উঠে দাঁড়ালো, ভ্রু দুটো এখনো আগের মতোই কুঁচকানো। ঘড়িটা কালো, স্ক্রিনটা বর্গাকার। দুই পাশে কোনো বাটন না পেয়ে স্ক্রিনের উপর আঙ্গুল ট্যাপ করল। ওমনেই লাল বাতি জ্বলে প্রথমে সময় শো করল। এরপর স্ক্রিনটা হুবহু মোবাইলের মতো হয়ে গেল। স্ক্রিনের ওয়ালপেপার দেখে বিস্ময়ে হা হয়ে গেল মেহনুর। ইংরেজিতে ইটালিক অক্ষরে লেখা ছিল মিস্টার আনসারি। নামটার সারনেম দেখে বুঝে গেল ঘড়িটার মালিক মাহতিম। কিন্তু এই বস্তু ঘরে কি করে এলো সেটা ভাবতেই মাথায় হাত দিয়ে বিমূঢ় হয়ে গেল। তার মানে মাহতিম এখানে এসেছিল? এই রুমে, এই জায়গায় ওই অসভ্য বেহায়া লোকটা আবার এসেছিল? প্রচণ্ড রাগে ঠোঁট শক্ত করে ভেজানো দরজার দিকে ছুঁড়ে মারল ঘড়িটা। কাঠের দরজায় বিকট শব্দ তুলে ফ্লোরে যেয়ে পড়ল সেটা। মেহনুর ক্রুদ্ধ ভঙ্গিতে শরীরের সব দুর্বলতা ভুলে চুল পেঁচিয়ে খোপা করতে লাগল। এক্ষুনি দাদাভাইকে ডেকে শায়েস্তা করা প্রয়োজন। বেহায়া লোক কোথাকার, লজ্জা নেই, শরম নেই, বিনা অনুমতিতে রুমে ঢুকে কাহিনী করছে। একে তো বাঁশ দিয়ে তক্তা বানানো উচিত। দানবের মতো বড় শরীর বানিয়েছে, পেশি বানিয়েছে শক্ত। ইনোসেন্ট একটা অ্যাটিটিউড দেখিয়ে সবখানে দাপট দেখাচ্ছে, অথচ লজ্জা নেই একটুও। ঠাস করে চর মেরে ইজ্জতের ফালুদা করা উচিত এই লোকটার। অসভ্য, অভদ্র কোথাকার। কে বলবে ডিসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে? প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের চারপাশ ভুলে দরজার বাইরে পা রাখল মেহনুর। এই সময়টায় সৌভিকরা গাছতলায় বসে আড্ডা মারে। নীতিরা সেখানে পেয়ারা খেতে থাকে। বুবুরা গোসলের জন্য লাইন ধরতে থাকে, আর মা, বড় মা, ছোট মা মিলে রান্নার কাজে থাকে। দাদাভাই নিশ্চয়ই এখন পড়ার কক্ষে বই নিয়ে বসে আছে। মার্জাও এখন রুমের মধ্যে শুয়ে থাকবে। আর ওই অসভ্য বদপুরুষ ইতর লোকটা ফোনের ভেতর ঘুটুর ঘুটুর করবে। সব তথ্যই মেহনুর মাহদির মাধ্যমে জেনে ফেলেছে। মেহনুর দাদাভাইয়ের কাছে বিচার দেওয়ার জন্য দুহাতে শাড়ি ধরে সিঁড়ি দিয়ে নামে এবং এক দৌড় দিয়ে পড়ার কক্ষে ঢুকে পড়ে। বিশাল বড় চারকোনা কক্ষটা বইয়ের রাজ্য হিসেবে বানানো হয়েছে। হান্নান শেখের সব সাহিত্য রস এখন থেকেই আস্বাদিত হয়।
কক্ষের ঠিক বাম পাশে 4টা বিশাল বড় শেলফ, ডান পাশে 2টা কাঠের আলমারি রাখা, মাঝখানে একটা গোল টেবিল সাজানো, সেই সঙ্গে 4টা চেয়ার রাখা। বাম পাশের শেলফের ওখান থেকে খুটখুট শব্দ হচ্ছিল তখন। দাদাভাই সম্ভবত বই নামাচ্ছে পড়ার জন্য। মেহনুর সেখানে এগিয়ে গিয়ে একটার পর একটা শেলফ পেরুতেই রাগত সুরে বলছিল, দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যেই বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নাম সম্ভবত মাহতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আজও লুকাবো না। সেদিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম আর ওই লোক তখন বিদ্যুৎপৃষ্ঠের মতো চমকে গিয়ে প্রথম শেলফের কাছে দৃষ্টি আটকে গেল। মেহনুরের ঠোঁট তখন শব্দটা বলার জন্য খুলেছিল, সেটা ওভাবেই অটল হয়ে গেল আর স্বাভাবিকভাবে বন্ধ হলো না। চোখের সামনে এমন ব্যক্তিকে দেখে হতভম্ব হয়ে বাকবিতণ্ডা হারিয়ে ফেলল, চোখের পলকও যেন পড়ল না। উজ্জ্বলবর্ণের গাটা উপর ডার্ক ব্লু কালারের টি শার্টে ঢাকা, ট্রাউজারটা সাদাটে রঙের অনেকটা। টি শার্টের হাতা যেন ফেটে যাচ্ছে বাইসেপস মাসলগুলোর জন্য। ওমন পেশিবহুল বাহু দেখে ভয় পেল মেহনুর। বাঘের মতো এক থাবার হাত ওগুলো। ওই হাতে যদি একটা চটকানা কেউ খায়, নির্ঘাত ওমাগো বলে দুদিন অজ্ঞান থাকবে। বাভরুটা তীক্ষ্ণভাবে উঁচু করে তোলা, যেন দৃষ্টি দিয়ে গোগ্রাসে খেয়ে ফেলবে। ঠোঁট দুটো শক্ত করে রাখা, যেন। বাকিটুকু আর ভাবতে চাইল না মেহনুর। চিন্তার চাকা বন্ধ করে চুপচাপ পিছাতে লাগল। অনবরত ঢোক গিলতে গিলতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তার হাতে থাকা শার্লক হোমসের বইটা যেন ধারালো যন্ত্রের মতো লাগছিল। কিন্তু মেহনুর পিছনে না তাকিয়ে পিছিয়ে যাওয়ার জন্য একটুও বুঝতে পারেনি সে 4 নাম্বার শেলফের সাথে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাহতিম ওর ভীতু চেহারা দেখতেই হঠাৎ শেলফটার দিকে নজর পড়ল। কিন্তু বাধা দেওয়ার আগেই যা হওয়ার সেটা ঘটে গেল। সেই সঙ্গে বাড়তি কাহিনী সূক্ষ্ম ঘটনা হিসেবে যুক্ত হল, যেটা মাহতিম খেয়াল করেনি। মেহনুর অস্ফুট শব্দে ব্যথার সুরে শিউরে উঠতেই তৎক্ষণাৎ চোখ কুঁচকে ঠোঁট কামড়ে ফেলল। মাথাও নুয়ে ফেলল সাথে সাথে। মাহতিম ওর দিকে এগুলো ঠিকই, অথচ মেহনুর ওর আগমন দেখে আর পিছাল না। মাহতিম একদম ওর সামনে এসে দাঁড়ালো, শার্লক হোমসের বইটা মেহনুরের ঠিক মাথার উপরে থাকা তাকটার ফাঁকে ঢুকিয়ে বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই ছিল না। আমি তোমাকে কিছুই করিনি। অকারণে মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছ। আমি অতটা অসভ্য নই যতটা তুমি নানার কাছে বিচার দিতে এসেছ। মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো মেহনুর। সামনে দাঁড়ানো দানবীয় মানুষটার মুখটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা ছিল। মাহতিম বইটা তাকের ভেতরে ঠেলে দিয়ে মেহনুরের দিকে তাকালো। আর তখনই আবিষ্কার করল মেহনুরের গাল বেয়ে অসংখ্য অশ্রুফোঁটা দেদারসে গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ে কিছু হজম করার চেষ্টা চলছে। চেহারার উপর যন্ত্রণার ছাপ লেপটে গেছে, যেটা কয়েক সেকেন্ড আগেও ছিল না। প্রচণ্ড অবাক হয়ে ওর দিকে প্রশ্ন ছুড়ল মাহতিম, তুমি কাঁদছ কেন? পিঠে কি বেশি ব্যথা পেয়েছ? মেহনুর উত্তর না দিয়ে চোখ আরও তীব্র রূপে কুঁচকে ফেলল। শেলফের ধাক্কা খেয়ে পিঠ এত ব্যথা হবার কথা না। ব্যাপারটা কেমন সোজা ঠেকল না। মাহতিম ব্যাপারটা তলিয়ে দেখতেই আপাদমস্তক যেই তাকালো, সাথে সাথে বিস্ফোরণ চাহনিতে চেঁচিয়ে উঠল, ওই রক্ত কিসের? ওখান থেকে হাত সরাও। চেঁচানো কণ্ঠ শুনে এক দফা শিউরে উঠল মেহনুর। চোখ খুলে মাহতিমের দিকে তাকালো। চোখাচোখি হতেই থরথর করে কাঁপতে থাকা হাতটা কোমরের ডান পাশ থেকে সরাতে লাগল। কাঁচা হলুদ রঙের শাড়ি পরুয়া মেহনুর আঁচলের নিচ থেকে হাত বের করে সামনে ধরতেই মাহতিমের দৃষ্টি স্তব্ধ হয়ে গেল। ওর হাত টেনে দেখতেই বাকরুদ্ধ ভঙ্গিতে মাহতিম সঙ্গে সঙ্গে ওর কোমরে হাত রাখল।
জীবনে এই প্রথম দেহের উপর অনাকাঙ্ক্ষিত ব্যক্তির স্পর্শ পেয়ে সমস্ত গা শুদ্ধ কেঁপে উঠল মেহনুর। মাটির সুগভীর পথে নিজেকে কবর দিতে ইচ্ছে করছিল ওর। তীব্র আক্ষেপে আক্রান্ত হয়ে চোখ বন্ধ করে কেঁদে ফেলল। হাতে ভেজা ভেজা সিক্ত অবস্থা অনুভব করতেই মাহতিমের দৃষ্টি স্থির হয়ে গেল। গলগল করে রক্তের স্রোতে যেন হাত লেপ্টে যাচ্ছিল। মেহনুরের কোমর থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে। কাঁচা হলুদ রঙের শাড়িটা রক্তের কারণে ভিজে যাচ্ছে। ওর কোমরে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেছে মাহতিম। হতভম্ব দৃষ্টিতে নির্বাক হয়ে মেহনুরের ব্যথাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেহনুরের চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে অশ্রু গড়িয়ে নিচে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় নিচের ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদছে ও। মাহতিম ওর কোমর থেকে ধীরে ধীরে হাত সরিয়ে ফেলল। চোখের সামনে রক্ত মাখা হাতটার দিকে এক পলক দৃষ্টি দিতেই তৎক্ষণাৎ বুকটা মোচড়ে আসে ওর। শরীর যেন অদ্ভুতভাবে শিরশির করে উঠল। নিজের ভেতরে যে ঝড়টা ফের শুরু হয়েছে সেটা বুঝতে দিল না একটুও। চোখ দুটো নির্বাক হয়ে গেলেও দৃষ্টি শুধু ক্ষত জায়গাটার দিকে স্থির ছিল। কাঠোকাঠ গলায় ঢোক গিলে কাঁচা হলুদ রঙের শাড়িটা পেটের কাছ থেকে সরিয়ে কাঁধে তুলে দিল মাহতিম। হঠাৎ পেটের উপর থেকে শাড়ির আবরণ উঠে গেলে চমকে যায় মেহনুর। অশ্রুতে টলটল করা চোখ দুটো তখন আতঙ্কগ্রস্তে লিপ্ত। জোরে জোরে অনবরত নিঃশ্বাস নিতেই নির্বোধের মতো আবার পালাতে গেল। কিন্তু গাধার মতো আবারও পিছাতে গিয়ে একই জায়গায় একইভাবে তারকাটা ঢুকে বিদ্ধ হল কোমর। ক্ষত জায়গায় হাত চেপে বুবু বলে চিৎকার দিতেই দুই ঠোঁট শক্ত করে কুঁচকে ফেলল মেহনুর। এমন কাণ্ডে আশ্চর্য হতে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে গেছে মাহতিম। বিস্ফোরণ চাহনিতে কয়েক সেকেন্ড ওভাবেই তাকিয়ে থাকলে চেঁচিয়ে এক ধমক লাগায়। ধুকপুক ধুকপুক করছে এমন আকস্মিক কাণ্ডের জন্য। কি করল ও? কেন আবার পালাতে চেয়েছিল? কি জন্য এ কাজ করল? কি প্রয়োজন ছিল? মাহতিম গমগম মুখে ট্রাউজারের বাম পকেট থেকে রুমাল বের করল। দ্রুত নিজের রক্তমাখা হাতটা রুমালে মুছতেই হঠাৎ ওর দৃষ্টি মেহনুরের পেছনে থাকা পুরনো শেলফটার দিকে আটকাল। কাঠটা ঘুনে খাওয়ার জন্য একটা তারকাটা বের হয়ে গেছে। মেহনুর যখন ভয় পেয়ে পিছাতে গেল তখনই কোমরের ডান পাশে ওই তারকাটা ঢুকে গভীরভাবে কেটে যায়। মেহনুরের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। মাহতিম এগুতে গেলেই মেহনুর ভয়ে ছটফট করে পিছানোর জন্য চেষ্টা করে, কিন্তু ব্যথার জন্য এক পা ঠিকমতো ফেলতে পারে না সে। এক পর্যায়ে মাহতিম আর সহ্য করতে না পেরে মেহনুরের হাতটা ধরে নিজের দিকে টান মারে। আকস্মিক এমন কাণ্ড দেখে মেহনুর ব্যালেন্স বিগড়ে ফেলে, কিন্তু তখনই ওর দুহাঁটুর নিচে এক হাত এবং ঘাড়ের নিচে অন্য হাত ঢুকিয়ে একেবারে কোলে তুলে ফেলে মাহতিম। মেহনুরের মাথাটা মাহতিমের বুকে এসে ঠেকলে ছাড় পাওয়ার জন্য মেহনুর ছুটাছুটি করতে থাকে। কিন্তু আর পালাবার পথ থাকে না মেহনুরের জন্য। একদিকে শক্ত বাহুর মধ্যে আবদ্ধ করে ফেলেছে মাহতিম, অন্যদিকে কোমরের কাছে বীভৎস যন্ত্রণায় শরীর যেন নিংড়ে আসছে ওর। জ্বরের দুর্বলতা, ক্ষত জায়গার যন্ত্রণা, প্রচণ্ড ভয়ের প্রবলতায় চারপাশ যেন অন্ধকার দেখছে মেহনুর। মাহতিমের বাম হাতের পেশিতে মাথা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে ও। মাহতিম ওই অবস্থা দেখে আর দেরি না করে দ্রুত নিজের রুমে নিয়ে আসলো। বাড়িতে কেউ ছিল না তখন, সবাই আমকাঠালের জাকজমক দেখতে 15 মিনিটের দূরত্বে একটা গ্রাম্য বাগানে গিয়েছিল। মাহতিম বড় বড় পা ফেলে তাড়াতাড়ি বিছানায় এনে লম্বা করে শুইয়ে দিল। রক্তের কারণে মেহনুরের হাঁটু পর্যন্ত লম্বাটে হয়ে ভিজে গিয়েছিল। মাহতিম ওই মুহূর্তে হাতের কাছে কোনো ফার্স্ট-এড বক্স না পেয়ে নিজের লাগেজ থেকে হ্যাক্সিসল বের করল। কোনো তুলা জোগাড় করতে না পেরে লাগেজের পকেট থেকে এক্সট্রা রুমাল বের করল। রুমালটায় হ্যাক্সিসল ঢেলে মেহনুরের কাছে এসে বিছানায় উঠে বসল। আবারও শাড়ি উঠাতে হাত বাড়ালে মেহনুর কান্নারত অবস্থায় শক্ত কণ্ঠে বলল, বুবুকে ডাকুন। আপনি এই কাজ করবেন না। বুবু কলপারেই আছে। বুবুকে ছাড়া আমি কারো কাছে ওই ওষুধ লাগাবো না। বুবুকে ডাকুন প্লিজ। মেহনুর কান্নায় আছড়ে পড়লেও সংযত গলায় আকুতি মিনতি করছিল। মাহতিম চুপ করে ভাবছিল, এখন যদি সানাজকে ডাকতে যায়
তাহলে উটকো ঝামেলার পাশাপাশি 101টা জবাবদিহিও করতে হবে। এদিকে রক্তের কারণে বিছানাও রক্তাক্ত হয়ে যাচ্ছে। মাহতিম সবটা চিন্তা করতেই ভ্রু কুঁচকে ক্রুদ্ধ সুরে বলল, তোমার কাছ থেকে পারমিশন নেওয়াটা প্রয়োজন মনে করি না। এখানে তোমার পেট দেখে লুচ্চামি করার জন্য বসিনি। জায়গাটা ডিপলি কেটেছে দেখেই বাধ্য হয়ে রক্ত মুছতে এসেছি। বেশি বাড়াবাড়ি করলে কাল রাতে কি করেছ সব যে নানার কাছে ভাইরাল করে দেব। মুখে তালা লাগাও। মাহতিমের ক্যাটক্যাট জবাব শুনে আর কথা বলতে পারল না মেহনুর। আশ্চর্য হয়ে মাহতিমের দিকে তাকিয়ে রইল। কাল রাতে জ্বরের ঘোরে কি করেছিল? কি করার কথা মাহতিম ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছে? এই অসভ্য লোক তাহলে সুযোগ লুফে কিছু করে গেছে? মাথাটা যেন ভো ভো করে ঘুরছে কথাটা শুনে। মেহনুর হতভম্ব হয়ে চুপসে গেলে আর বসে না থেকে চট করে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলে মাহতিম। লাল ব্লাউজ এবং পেরিকোটের জন্য পেটের তেমন অংশ তখন দেখা না গেলেও রক্ত মোছার জন্য ডান পাশের কিছু জায়গা উন্মুক্ত করল মাহতিম। ব্লাউজ কিছুটা উপরে এবং পেরিকোটটা কিছুটা নিচে নামিয়ে রুমাল দিয়ে অতি সাবধানে ক্ষতটা মুছতে লাগল। মাহতিমের আলতো হাতের পরশে দাঁতে দাঁত লাগিয়ে শক্ত হয়ে রইল মেহনুর। ক্ষতটা জ্বলার পাশাপাশি সমস্ত শরীরে যেন সুইয়ের মতো কাটা ফুটছিল। বরফের মতো হিমভাব অনুভূত হচ্ছিল প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। চোখের বন্ধ করে খিঁচ মেরে ব্যথা সহ্য করার যুদ্ধ করছিল সে। অনেকক্ষণ টাইম নিয়ে মাহতিম রক্তসহ ক্ষত সাফ করে ফেলে। 4 ইঞ্চির মতো লম্বাভাবে কেটেছে জায়গাটা, ফুলে একদম লাল হয়ে উঠেছে। রুমালটা রক্তে শেষ হলেও মাহতিমের হাতে ভালোই রক্ত লেগেছে। ক্ষত থেকে দৃষ্টি তুলে মেহনুরের মুখের দিকে তাকায় মাহতিম। দুচোখের কার্নিশ থেকে এখনো টপটপ করে অশ্রু পড়ছে ওর। মাহতিমের ইচ্ছে করল মুখটা ধরে চোখ দুটো মুছে দিতে, কিন্তু মনের উপর পাথর ফেলে দৃষ্টি সরিয়ে সেখান থেকে উঠে পড়ে নীতির রুম থেকে চটপট গজ কাপড় এনে আবার মেহনুরের কাছে এসে বসে। এসব কাজের মধ্যে একবারের জন্য মাহতিমের দিকে তাকায় না মেহনুর। চোখ বন্ধ করে সেই মুখ ঘুরিয়ে রেখেছে, শেষ পর্যন্ত আর ওর দিকে মুখ ফিরিয়ে তাকায়নি। ব্যান্ডেজের কাপড় নিয়ে প্রচণ্ড ইতস্তত বোধ করছে মাহতিম। ব্যান্ডেজ পেঁচাতে গেলে সত্যিই পেটের চারপাশে হাত লাগার সম্ভাবনা আছে। এমতাবস্থায় মেহনুরের দিকে শান্ত দৃষ্টি ফেলে সরল কণ্ঠে বলল মাহতিম, এই মুহূর্তে ব্যান্ডেজ না করলে তোমার ইনফেকশন হবে। কি করব আমি? তুমি তো অন্য জায়গায় টাচ করতে দিবে না। তুমি কি চাও আমি শানাজকে ডেকে তোমার বোকামির জন্য কৈফিয়ত দেই? শানাজ সম্ভবত গোসলে ঢুকে গেছে। বাকি রইল তোমার 2 বোন। দুজনের মধ্যে সাবার মেবি ব্লাড ফোবিয়া আছে। নিজের কাটা আঙুলটা পর্যন্ত শানাজকে দিয়ে ব্যান্ডেজ করিয়েছে। বাট সুরাইয়াকে আমি ডাকতে পারবো না, সরি। তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিন্তু এতে তোমারই ক্ষতি হবে। যতক্ষণ বাতাস লাগবে ততক্ষণ ওই ক্ষতটা জ্বলতে থাকবে। কি করব আমি? আমাকে ব্যান্ডেজ করতে দিবে নাকি ওভাবেই ব্যথা নিয়ে কাঁদতে থাকবে? মাহতিমের সোজাসাপটা উত্তর শুনে চোখ খুলে মুখ ফিরিয়ে তাকায় মেহনুর। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে আছে ওর। মাহতিম সেদিকে দৃষ্টি দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে দেখে ওরকম রিয়েকশন দেওয়ার প্রয়োজন ছিল না। আমি নিশ্চয়ই তোমাদের বাড়িতে অতিথি হয়ে নোংরামি করতাম না, কিন্তু তুমি আজ যা করলে এতে নিজেরই ক্ষতি করলে। এখন বলো আমার কি করা উচিত? ব্যান্ডেজ করতে দিবে নাকি করানোর জন্য মানুষ ডাকব? মাহতিমের কথা শুনে মেহনুর আবার চোখ বন্ধ করল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত কণ্ঠে বলল, রাতে যেহেতু সব কাহিনী ঘটিয়েই ফেলেছেন, সেখানে এমন ঢং করার মানে কি? আপনি তো আমার কোনো কিছুই দেখা বাদ রাখেননি। এখন তাহলে বুজরুকি তামাশা করছেন কি জন্য? মাহতিম ওর কথার ধরন শুনে সরু চোখে তাকালো। মেহনুরের স্টাইলেই শক্ত ভঙ্গিতে জবাব দিল, ও তাই? তাহলে ইনডাইরেক্ট আমাকে অনুমতি দেওয়া হচ্ছে? মাহতিম প্রশ্ন ছুড়ে আর পাল্টা উত্তরের জন্য অপেক্ষা করল না। ব্যান্ডেজ নিয়ে খুব সাবধানে ক্ষতের মুখে কাপড় চাপা দিতে লাগল।
নিজের চোখ ও মনকে শক্ত রাখার জন্য কঠোর অবস্থা ধারণ করল। কাজ শেষে ফ্লোরে পা রেখে মেহনুরকে কোলে তুলে নিল। আশেপাশে সব দিক চেক দিয়ে দ্রুত মেহনুরের রুমের দিকে পা চালাতে লাগলো মাহতিম। ওকে রুমে এনে ওর বিছানার আস্তে করে শুইয়ে দিল। যাওয়ার জন্য পা ঘুরিয়ে চলে যেতেই হঠাৎ পা থমকে মাথা ঘুরিয়ে মেহনুরের দিকে তাকিয়ে বলল, কাল রাতে কিছুই হয়নি, হলে নিজেই টের পেতে। আমি শুধু চেক করতে এসেছিলাম জ্বরের টেম্পারেচার কেমন। দ্যাটস ইট, এর বেশি আমি কিছুই করিনি। আশা করব মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। আর ব্লাউজ যেভাবে বড় পরো, আমি কেন, সানাজও তোমার পেট দেখতে পাবে না। আমি ওই ক্ষতটা ছাড়া আর কিছু দেখিনি। ট্রাই টু লেস ইউর ইগো, ইট ডাজেন্ট ম্যাচ ফর ইউর অ্যাজ। মাহতিম যেভাবে ঠান্ডা মেজাজে রুমে এসেছিল সেভাবেই রুম থেকে বেরিয়ে গেল। শুধু মেহনুরের দৃষ্টি যেন শূন্য দরজার দিকে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জানালার বাইরে দৃষ্টি দিয়ে নীলাভ আকাশের তেজপূর্ণ সূর্যটা দেখতে লাগল মেহনুর। এই লোকটার মতো এত অসভ্য জাতের পুরুষ মেহনুর আর দেখেনি। নিজেই অভদ্রের মতো রুমে ঢুকে অনুমতি না নিয়ে জ্বর দেখতে আসে, আবার সভ্যশিষ্টের মতো নিজেকে বেটার পার্সোনালিটির জেন্টেলম্যান বলে দাবি করে। কেমন বদমাশ ধরনের লোক হলে এমন দুমুখো কথা বলে? ভবিষ্যতে কেউ দুমুখো মানুষের কথা তুললে এটার জন্য মাহতিম আনসারি যেন জ্বলন্ত প্রমাণ হবে। রুমে এসে হাফ ছেড়ে বাঁচল মাহতিম। কিন্তু হাত দুটো পরিষ্কার করা দরকার। কলপারে এখন মেয়েরা আছে, সেখানে গিয়ে যদি হাত ধুতে যায় সবাই মেহনুরের ব্যাপারটার সাথে কানেক্ট করে দিবে। রিস্ক নেওয়ার মানেই হয় না। রক্ত শুকিয়ে গেছে এখন, আর ভেজা ভাব নেই হাতে। মাহতিম বিছানার উপর থেকে ফোন নিয়ে সৌভিককে কল দেয়। কিছুটা শক্ত ভঙ্গিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, তুই কোথায় আছিস? বাজারে না বাইরে? সৌভিক পেয়ারায় এক কামড় দিতে যেয়ে থেমে গেল। কিছুটা কৌতূহল হয়ে সন্দেহজনক কণ্ঠে বলল, তোর গলার টোন এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মাহতিম খানিকটা উদ্বিগ্ন হয়ে গেলেও নিজেকে যথাযথভাবে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ভয়েস টোন কি তোর গানের মতো লাগে? এটা কেমন প্রশ্ন সৌভিক? তুই কি এখন ক্ল্যারিফিকেশন চাইবি না আনসারটা ফতাফত দিবি? সৌভিক কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তবুও শান্ত ভঙ্গিতে জবাব দিল, দোস্ত বাড়ির পেছনে আছি, পেয়ারা গাছের নিচে। খাবি একটা? নিয়ে আসি? লবণ মরিচ দিয়ে হেভি টেস্ট লাগছে, পুরাই টাটকা ফিলিং। মাহতিম ওর কথা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে চেঁচিয়ে বলল, ফিলিংয়ের বাচ্চা, তোর ফিলিংয়ের টুট টুট করতে জাস্ট 2 মিনিটের ব্যাপার। আজাইরা প্যাচাল না পেরে আমার জন্য এক মগ পানি নিয়ে আয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সৌভিক প্রথমে কথার মানে বুঝল না, পরক্ষণে কি যেন ভেবে দুপাটির দাঁত বের করে হাসি দিয়ে বলল, পেট মোচড় মারছে বললেই পারতা মিয়া। বুঝছি তো মেয়েরা গোসল করতে গেছে দেখে চিপা জায়গায় কাজ সারতে চাইছ। থাক ফিকার নট, আমি এক্কেবারে 2 মগের ব্যবস্থা করে কলাপাতা আনতেছি। মাহতিম রেগেমেগে বারুদ হয়ে কিছু অশ্রাব্য ভাষা উচ্চারণ করবে অমনেই সিয়ামের কণ্ঠস্বর শুনতে পেল। ফোনটা সম্ভবত লাউড স্পিকারে ছিল, তাই সিয়ামও প্রশ্ন ছুড়ে বলল, কলাপাতা দিয়ে কাজ করতে পারবি? সমস্যা হবে না? মাহতিম আর ধৈর্য রাখতে পারল না। এক ধমক দিয়ে দুটোকে গালিগালাজ করতেই সৌভিক হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা থামো ভাই, পানি আনতেছি, চিন্তা করিস না আনতেছি। তুই নিচে আয়, আমি নীতিকে দিয়ে পানি আনতে পাঠাইতেছি। সৌভিকের কথা শেষ হতেই টুট টুট শব্দ হতে লাগল। কান থেকে ফোন নামিয়ে দেখল মাহতিম ফোন কেটে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মাহতিম চলে আসতেই সবার দৃষ্টি ওর হাতের দিকে আটকে যায়। 2 হাত লালবর্ণে রাঙা এবং ডার্ক ব্লু রঙের টি শার্টটা পেটের কাছে কালচে হয়ে শুকিয়ে আছে। নীতি বিস্ময়সূচকে চক্ষুতারা বিশাল বড় করে মগ হাতেই প্রশ্ন করল, ভাই তোমার হাতে এগুলো কি? ব্লাড নাকি? মাহতিম একপলক নীতির দিকে তাকিয়ে হাতে পানির ঢালার জন্য ইশারা দেয়।
নীতি সৎবিদ ফিরে পেলেও আহাম্মকের মতো তাকিয়ে থাকে। মগের পানিতে 2 হাত ধুয়ে নীতির ওড়না টেনে হাত মুছতেই মাহতিম স্বাভাবিক কণ্ঠে বলে, কাহিনীর ব্যাপারে এখন প্রশ্ন করতে আসবি না, পরে জিজ্ঞেস করিস, এখন কথা বলতে ইচ্ছা করছে না। মা আসলো বলবি কাল ভোরের দিকে চলে যাচ্ছি। কথা শেষ হতেই পা ঘুরিয়ে চলে যায় মাহতিম। একটুও পিছু ফিরে 3টা কৌতূহল দৃষ্টির জন্য দাঁড়াল না। নীতি খালি মগটা নিয়ে দাঁড়িয়ে থাকতেই অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ঘাপলা আছে সৌভিক ভাই। মাহতিম ভাইয়ার ব্যাপারে বিরাট ঘাপলা আছে। মাহতিমের যাওয়ার পানে দৃষ্টি রেখে সিয়ামও কৌতূহল গলায় বলে উঠে, হাতের রক্তগুলা সোজা মনে হইল না, তৌফরে খবর দেওয়া লাগব। ওই রক্ত। সিয়ামের কথায় দাড়ি বসিয়ে এবার সৌভিক বলে উঠল, হাতে রক্ত লাগছে ভালো কথা, টি শার্টে কিভাবে লাগলো? আপাতত আর কাউকে এ ব্যাপারে বলিস না। তৌফ আসলো শুধু তৌফকে কথাটা বলিস। প্রীতি বা ফারিনকে এ ব্যাপারে ভুলেও বলবি না। বিকেলের সময়টায় ঠান্ডা মুহূর্ত ধারণ করেছে প্রকৃতি। সূর্য এখন তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা এখন মুক্ত আকাশে উদাস ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে। গ্রামের বাতাস যেন দেহমন জুড়িয়ে দিচ্ছে, মনকে করে দিচ্ছে আরও প্রশান্ত মনা। গ্রামের সতেজ ভূমির গন্ধে মনের গ্লানি দূর হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বাতাসের শোষ ধ্বনিতে চারপাশ সম্মোহন হয়ে উঠছে। মেহনুর সারাটা দুপুর পেরিয়ে বিকেলে এসে কিছুটা আরামবোধ করছে। কোমরের যন্ত্রণাটা অনেকখানি কমে গেছে। বাড়িতে সবাই জেনে গেছে মেহনুরের কোমর কাটার ঘটনা, কিন্তু তাও সবাই জেনেছে মিথ্যা বানোয়াট কথা। শানাজ এসেই যখন ব্যান্ডেজ দেখে চিৎকার দিয়ে উঠল, তখনই বাড়ির সব কয়টা মানুষ এসে চিৎকারের কারণ জানতে চাইল। মেহনুর তখন সবার কাছে মাহতিমের ঘটনা কোনোভাবেই বলতে পারল না। ওই অভদ্র লোকটার অসভ্যতার কথা বলতে গিয়ে বিবেকে বাঁধল ওর। জীবনে প্রথমবারের মতো মেহনুর মিথ্যা হিসেবে বলল রান্নাঘরে যে দরজা আছে সেই দরজার ছিটকিনি দিয়ে ভুলবশত কেটে গেছে। এরপর থেকেই বিছানায় শুয়ে আছে মেহনুর। গোসল করতে পারেনি দেখে কলপার থেকে হাত মুখ ধোয়ার জন্য সাহস করে বিছানা থেকে উঠে ফ্লোরে 2 পা রেখে দাঁড়াতে গেলে হঠাৎ ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠে ওর। চোখ কুচকে সাথে সাথে বিছানায় বসে পড়ে মেহনুর। একা উঠার সাহস না পেয়ে সাবাকে ডাক দিল, তৎক্ষণাৎ সাবা এসে নিচে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে নেমে আঙিনার কাছে আসতেই সুরাইয়ার মা শেফালি হঠাৎ কটাক্ষ করে বলেন, তুই নুলা হইছস? সাবারে ছাড়া হাঁটতে পারস না? শেফালি গ্রামের নিচু ঘর থেকে এসেছেন এবং এবাড়ির মেজ বউ হওয়ার মতো সৌভাগ্য পেয়েছেন। মেহনুরের মেজ চাচার সাথে প্রেমের নামে নানা ছলচাতুরি করে বিয়ের করেছেন। কিন্তু শেফালি নিতান্তই হিংসুটে, অহংকারী, লোভী এবং তিরিক্ষী মেজাজের মহিলা। বাড়ির 3 বউয়ের মধ্যে যদি সবচেয়ে খারাপ বউয়ের কথা কেউ জিজ্ঞেস করে, তাহলে মানুষ দেদারসে শেফালির দিকে আঙ্গুল তাক করে দেখিয়ে দিবে। শেফালি কিছুদিন যাবৎ দূরসম্পর্কের আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। আজ দুপুরের দিকে ঠিক ঘণ্টা খানেক আগে মোল্লাবাড়িতে ফিরেছেন। এসেই তিনি মার্জাকে দেখে খুশিতে গদগদ হয়ে ওঠেন। খুশির কারণ একটাই, মার্জা বিরাট পয়সাওয়ালা মানুষ। এমন পরিবারে নিজের মেয়েটাকে যদি ইনিয়ে বিনিয়ে গছিয়ে দিতে পারেন, তাহলে মেয়ে যে রানীর মতোই পায়ের উপর পা তুলে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বড়মঞ্চ নিজেও এতে ভালোই সুবিধা ভোগ করতে পারবেন। মেহনুরকে তিনি দুচোখে সহ্য করতে পারেন না। আড়ালে থাকলে চটাস করে থাপ্পড় মারতেও পিছপা হন না। আজ মেহনুরের প্রতি বিশেষ যত্ন দেখে তিনি রাগ সামলাতে পারলেন না। আঙিনার একপাশে শুকনো মরিচের ডালা রেখে ওর সামনে এসে দাঁড়ালেন। বিরক্ত মুখে কপাল কুঁচকে বললেন, তুই এ নুলা হয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে না? বাড়িতে অতিথি দেইখা ঢং মারাচ্ছিস? পুলাগুলার সামনে খাতির চাচ্ছিস? চড়িয়ে গাল ফাটিয়ে দেবও বজ্জাত ছেড়ি। যা, একলা যাবি। ওই সাবা ওরে ছাড়। মেহনুর বিষণ্ণ মুখে সাবার দিকে তাকালো। মুখের অবস্থা এমন যে কোনো মুহূর্তে কেঁদে দিবে ও। মেজো মার কোনো কথাই সহ্য করতে পারে না মেহনুর।
আজ পর্যন্ত বাড়িতে একটা মানুষও ওকে ছোট করে কথা বলেনি, কিন্তু মেজ মা একদিনও তাচ্ছিল্য করে খোঁটা দিতে ভুলেননি। ওরা চার বোনই শেফালিকে বাঘের মতো ভয় পায়। শেফালি সবার সামনে ভালো আচরণ করলেও আড়ালে যেভাবে মারেন সেই খবর আজও চার বোন ভয়ের কারণে ফাঁস করেনি। সাবা ভীতশঙ্কিত চোখে মাথা নিচু করে ফেললে মেহনুর নিজেই সাবার হাতটা সরিয়ে দেয়। সাবা যদি ওর কারণে মার খায় সেটা সহ্য করতে পারবে না মেহনুর। ছোট্ট একটা ঢোক গিলে সাবার উদ্দেশ্য বলল, সাবা বুবু, তুমি যাও, আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি শুধু হাত মুখ ধুয়েই চলে আসব। মন খারাপ করে সাবা প্রশ্ন করল, একা পারবি? ব্যথা করবে না? এমন কথা শুনে শেফালি বজ্রকণ্ঠের মতো চেঁচিয়ে উঠলেন, পারবো না কেন? এই ছেড়ি কি আঙ্গুল চুষা বাবু? সাবা তুই যাবি, যাবি তুই। শেফালির উত্তেজিত কণ্ঠে ভয় কাচুমাচু করে চলে গেল সাবা। মেহনুর নত মুখে কোমরে হাত চেপে ধীরে ধীরে পা ফেলে এগুতে থাকলে শেফালি ওর পথ আটকে দাঁড়ান। কোমর থেকে হাত সরিয়ে শাড়ি উঠিয়ে সাদা ব্যান্ডেজটা দেখেন। এদিকে মাহতিম ও নীতি কথা বলতে বলতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন নিচের দিকে নজর পড়লে প্রথমে নীতির দৃষ্টি সেদিকে স্থির হল। মাহতিম ট্রাউজারে দুই পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর মুখে হাঁটছিল, কিন্তু পাশে আর নীতি দেখতে না পেয়ে মুখ ঘুরিয়ে পেছনে তাকাল। নীতি বারান্দা থেকে কেমন থমকানো দৃষ্টিতে কিছু একটা দেখছিল। মাহতিম কৌতূহল মনে ওর দৃষ্টি ধরে নিচে তাকাতেই মেহনুর ও শেফালির কীর্তিকাণ্ড স্পষ্ট দেখতে পেল। কৌতূহলটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল মাহতিম কপাল কুঁচকে বারান্দার রেলিংয়ের কাছে দ্রুত এগিয়ে গেল। ট্রাউজারের দুই পকেট থেকে হাত বের করে রেলিংয়ের উপর রাখল। শেফালি কোমরটা দেখতেই হঠাৎ ব্যান্ডেজের উপর দুই আঙ্গুলে এত জোরে টোকা মারলেন, মেহনুর চোখ খিচুনি মেরে অস্ফুট শব্দে মাথা নিচু করে ফেলল। দোতলা থেকে এমন দৃশ্য দেখে নীতি ও মাহতিম চরম মাত্রায় অবাক হয়ে গেল। নীতি আশ্চর্য কণ্ঠে চমকিত চাহনিতে বলল, ওকে কিভাবে ব্যথা দিল ভাইয়া? কি খারাপ, ও এমনই হাঁটতে? বাক্যটা শেষ হওয়ার আগেই মাহতিম এক হুঙ্কার দিয়ে উঠল। দোতলা থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলল, আপনি ওর সাথে এটা কি করলেন? ওকে ব্যথা দিলেন কেন? কি হলো? এই, আপনাকে কিছু জিজ্ঞেস করেছি না? ওর ব্যান্ডেজের উপর ব্যথা দিলেন কেন? মাহতিমের চেঁচানো গলা শুনে শেফালি যখন উপরে তাকালো আতঙ্কিত হয়ে গেলেন তিনি। মাহতিম গর্জে উঠেছে যেন এখনই সব লণ্ডভণ্ড করে তাণ্ডব করে দিবে ও। শেফালি অনবরত ঢোক গিলতে থাকলে বারবার রান্নাঘরের দিকে তাকাতে লাগল। সুজলা আর মাহমুদা সব শুনল কিনা আল্লাহই জানে। মাহতিম ততক্ষণে ধূপাধূপ নিচে এসে দাঁড়িয়েছে। নীতিও একদৌড়ে ভাইয়ের পাশে এসে উপস্থিত। এক এক করে সবাই যার রুম থেকে ঘটনাস্থলে এসে জড়ো হতে থাকে। শানাজের সাথে সুজলা, মাহমুদাও এসে হাজির হল। সবাই যখন প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মাহতিম ও শেফালির দিকে তাকিয়ে থাকে, তখন হঠাৎ করে নীরবতা উচ্ছিন্ন করে মার্জা এসে প্রশ্ন করল, মাহতিম, তুই চেঁচালে কেন? তুই মেজ ভাবির সাথে জোর গলায় কথা বলছিস? মাহতিম, তোকে কি বলেছি শুনছিস না? মায়ের চেঁচামেচি শুনে বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস নেয় মাহতিম। চোখের দৃষ্টি ভয়াবহ, মুখের অবস্থাও কঠোর। এমনভাবে নিঃশ্বাস নিল যেন হিংস্রভাবে হামলে পড়ার জন্য পূর্ব প্রস্তুতি সারল। মার্জা উত্তর না পেয়ে এবার মেহনুরের দিকে তাকাল। এতক্ষণ মেহনুর সিক্ত চোখে নত মুখে দাঁড়িয়েছিল, এরই মধ্যে মার্জাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহতিম আরেক দফা চেঁচিয়ে উঠল, আপনাকে আমি কি বলেছি শোনেননি? ওর ব্যান্ডেজে ব্যথা দিলেন কেন? কোনো সাহসে এই কাজ করলেন? আপনার মেয়ের আঙ্গুল কেটে যদি মোচড়ে দেই তখন কেমন লাগবে? শেফালি একবার মাহতিমের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, আরেকবার সুজলা ও মাহমুদার দিকে ভয়ার্ত চোখে তাকালেন। কিন্তু পরিস্থিতি কোনোভাবেই ঠান্ডা অবস্থায় ফিরে আসলো না। শানাজ ব্যাপারটা সামলানোর জন্য নিজের মা সুজলার কানে গিয়ে ঘটনাটা বলল।
সুজলা সবটা শুনে কথা বলাই যেন ভুলে গেছেন। তিনি সানাজের দিকে চোয়াল ঝুলিয়ে তাকালে সানাজ অসহায় ভঙ্গিতে হ্যাঁ সূচকে মাথা নাড়ল। এবার সুজলা দৃষ্টি ফিরিয়ে শেফালির দিকে রাগান্বিত চাহনিতে তাকালেন। সানাজকে ইশারা দিয়ে মেহনুরকে হাত মুখ ধোয়াতে নিয়ে যেতে বললেন। এরপর মাহতিমের পাশে এসে শেফালির সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুই মেহনুরকে মেরেছিস? প্রশ্ন শুনেই তোতলাতে থাকে শেফালি। নিজেকে সত্য প্রমাণ করার জন্য বৃথা চালাতে গিয়ে সুজলা ওকে বলিষ্ঠ ভঙ্গিতে থামিয়ে বলে, চুপ কর, আর কোনো মিথ্যা কথা বলতে যাবি না। তুই সাবাকে তাড়িয়ে দিয়েছিস, এই কথা অস্বীকার করবি না। আজ আব্বা আসুক, তুই যে কত বড় পাপ করছিস আব্বা আজকে বিচার করুক। আমি তোকে বাঁচাবো না। মাহমুদা, তুই যদি ওকে বাঁচাতে আসিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকব না। তোর মেয়ের সাথে এমন ব্যবহার শুনে আমার গায়ের চামড়া জ্বলে যাচ্ছে। এ বাড়ির সবাই জানে আমি মেহনুরকে নিজের মেয়ের তুলনায় বেশি আদর করি। অথচ তুই আজকে কি অঘটনটা করছিস খেয়াল আছে? তোর কোনো খেয়ালই নাই। আজ আব্বা আসুক খালি, আজকে তোর বিচার হোক। সুজলা হামেশার মতোই ন্যায়প্রায়ণ এবং নীতিনিষ্ঠ মহিলা। কোনো অন্যায় যেমন সহ্য করেন না, তেমনি কেউ অপরাধ করলে খুব সহজে মাফ করেন না। তিনি মেহনুরকে সবচেয়ে বেশি আদর করেন, এটা মেহনুরের মা মাহমুদাও ভালো করে জানে। এদিকে শেফালি কোনোভাবেই আজ পার পাবে না, এটাও সবাই ভালোমতোই বুঝে গেছে। হান্নান শেখকে ডাকার জন্য খবর পাঠালে তিনি বলে দেন রাতে একটু দেরি করে ফিরবেন। পাশের গ্রামে বিরাট গণ্ডগোল লেগেছে, সেটা দেখার জন্য নালিশে বসেছেন। সুজলা আটি গেড়ে উঠোনের চৌকিতে বসে আছেন। যে পর্যন্ত শেফালির বিচার না হবে সেই পর্যন্ত বাড়ির ভেতরে পা দিবেন না তিনি। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়াটা অশুভ হলেও আজ সকলেই সুজলাকে ঘিরে দাঁড়িয়ে বা বসে আছেন। মার্জা ও মাহমুদা সুজলার পাশেই চৌকিতে উঠে বসে আছে। আজ এই ঘটনার জেরে বাড়িতে কেমন এলাহিকাণ্ড ঘটবে কে জানে। নীতি, প্রীতি, সামিক, সাবির ও মাহদি তীব্র উৎকণ্ঠায় আঙিনার চৌকিতে বসে আছে। নীতি বাদে চারজন বিষণ্ণ ভাব কাটানোর জন্য মোবাইলে লুডো কিং খেলছে। সৌভিক, তৌফ ও সিয়াম রুক্ষ মুখে বেতের চেয়ারে গোল করে বসে আছে। সবার মধ্যেই থমথমে অবস্থা বিরাজ করছে। নীতি ওদের লুডো খেলা দেখতেই হঠাৎ ওর নিজের ফোনটা ভাইব্রেট হয়ে ওঠে। চমকে গিয়ে মোবাইলের দিকে তাকাতেই মাহতিমের মেসেজ দেখে। মেসেজের লিখা দেখে নীতি এবার সত্যি সত্যিই ঘাবড়ে যায়। রাস্তা ক্লিয়ার? ক্যান আই গো? তাড়াতাড়ি চেক কর। নীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় মেসেজ দেখে। সে জানে না মাহতিম কি করতে চাইছে। মনের মধ্যে অজানা ভয় উৎকণ্ঠা অবস্থা ধারণ করেছে, সেই সঙ্গে ভয় জড়িত অবস্থায় সংকোচ বোধ করছে নীতি। এদিকে মাহতিম কাঙ্ক্ষিত উত্তর জানার জন্য দ্বিতীয় দফায় মেসেজ পাঠালে নীতি সবকিছু ঠিকঠাক দেখে বলে দেয়, বাইরে আসতে প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। মাহতিম ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বের হয়। গায়ের পোশাক ততক্ষণে পাল্টে নিয়েছে মাহতিম। টি শার্ট খুলে শার্ট গায়ে দিয়ে শার্টের 2 হাতা দ্রুততার সাথে কনুইয়ের ভাঁজে গুটাচ্ছে। নীতি আঙিনায় বসা অবস্থায় দোতলার দিকে তাকায়। মাহতিম যে বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে এসে পড়েছে সেটা সম্পূর্ণ দেখতে পায় নীতি। মাহতিম ততক্ষণে নিচে এসে দাঁড়ালে প্রীতি ও ফারিনের দৃষ্টি মাহতিমের দিকে থমকে যায়। তারা সূক্ষ্ম কারণে কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? মাহতিম শুধু নীতির দিকেই তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সারতে হবে। তাই প্রীতি ও ফারিনের কথায় উত্তর না দিয়ে চুপচাপ বাইরের বেরিয়ে যায় মাহতিম। নীতিকেও জানায় না কোথায় যাচ্ছে সে। নীতি বিমর্ষ চাহনিতে মাহতিমের যাওয়া দেখতে থাকে। ও কি কাল ভোরের জায়গায় আজই চলে যাচ্ছে? এসব ভাবতেই নীতি ঝট করে উঠা থেকে দাঁড়িয়ে পড়ে দ্রুত পায়ে সৌভিকদের কাছে গিয়ে মাহতিমের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনতেই মেজাজটা সামলাতে না পেরে নীতির মাথার পেছনে চাটটি মারে সৌভিক। স্বর নামিয়ে রাগান্বিত ভঙ্গিতে কটমট করে বলে,
তোর মাথায় কি গোবর ভরে রাখছিস? ও যে চলে গেল তুই আমাদের আগে বলবি না? শালার মেজাজটাই খারাপ হয়ে গেছে। সৌভিকের কথায় আড়ি ভেঙ্গে মাঝখান থেকে তৌফা বলে ওঠে, দোস্ত এবার কি হইব? মাহতিম যদি এইবার চলে যায় তাহলে আর জীবনে ওর কপালে শান্তি জুটব না। শালা বাটপার তো আবারও বালের চাকরির পেছনে কুত্তার মতো খাটব। না দোস্ত, কিছু কর, অনেক হইছে। তৌফের উত্তেজিত কথার মধ্যে হঠাৎ থেমে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে ফ্লোরের দিকে মুখ করে থাকে। সবাই যখন একই চিন্তার রেশে প্রচণ্ড চিন্তিত হয়ে ওঠে, তখন সিয়াম নীরবতা ভেঙ্গে চুরমার করে বলে, ও কি যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে? ওই নীতি শালি দামড়ি মনে কর, ও কি লাগেজ নিয়ে গেছে? নীতি জলদি কিছু মনে করার ভঙ্গিতে চুপ থেকে হঠাৎ ব্যতিব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, না না, ভাইয়া সঙ্গে কিচ্ছু নেয়নি। শুধু জিপের চাবিটা হাতে দেখছি, আর কিচ্ছু ছিল না। এটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়াল। ভাবটা এমন করল যেন মাথায় তাক করা বন্দুকটা কেউ নামিয়ে ফেলেছে। সিয়াম বেতের চেয়ারে পিঠ হেলিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে, লাগেজ না নিলেই শান্তি। লাগেজের চিপায় ওর পাসপোর্ট লুকিয়ে রাখছি। শালা কেমনে এই সুন্দরীখানা থেকে বাহির হয় আমিও দেখুম। মাহতিম হনহন করে মাথার চুলগুলো ব্যাকব্রাশ করতেই জিপের কাছে এগুতে লাগল। আঙিনার চৌকিতে বসা মার্জা তখন ছেলের আকস্মিক গমন দেখে মার্জা ভ্রু কুনঞ্চন করে বলেন, এই তুই কোথায় যাচ্ছিস? মাহতিম পকেটে হাত ঢুকিয়ে চাবি বের করতেই মার্জার উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, তোমার বুঝা উচিত কেন জিপ নিয়ে বের হচ্ছি। পেছনে থেকে আর ডাকবে না। কথা শেষ করতেই জিপে গিয়ে উঠল মাহতিম। চাবি ঢুকিয়ে জিপ ঘুরিয়ে শো করে চলে গেল রাস্তার দিকে। চারপাশে রাতের অন্ধকারে হতবাক হয়ে গেছেন মার্জা। ছেলের এমন উগ্র আচরণে বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। সুজলা সবটা খেয়াল করলেও না দেখার ভান করে মাহমুদার সাথে কথা বলতে লাগলেন। অপরদিকে রুমে শুয়ে হাঁসফাঁস করছে মেহনুর। কোমরের যন্ত্রণাটা আবারও যেন চাড়া দিয়ে উঠেছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকা মতন লাল হয়ে গেছে। মাহতিম যদি না আসতো শেফালি ওকে পীড়া দেওয়ার জন্য আরও কত কি করত কে জানে। কিন্তু এই ঘটনা কারণে দাদাভাই কেমন প্রতিক্রিয়া দিবে সেটা নিয়েই ভয় পাচ্ছে মেহনুর। ওর দাদাভাই যতই শক্ত হয়ে থাকুক না কেন, এসব কারণে অসুখ বাঁধানোর শঙ্কা আছে। মেহনুর সেটা নিয়েই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ণকুহরে জিপ ছুটানোর ভুমভুম আওয়াজ হলে কৌতূহল মনে বালিশ থেকে মাথা উঠিয়ে জানালার বাইরে তাকায়। মাহতিম অন্ধকারের মধ্যে জিপের ফ্রন্টলাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে, সেটা দেখে কিছুটা উদ্বিগ্ন হলেও পাত্তা না দিয়ে পুনরায় বালিশে শুয়ে পড়ে সময়ের প্রহর এশার ওয়াক্তের জন্য প্রস্তুত হল। ঠিক ওই সময় আবারও সেই দাপুটে আওয়াজে চারপাশ মুখরিত হয়ে উঠল। হিংস্র বাঘের মতো ছুটন্ত জিপের বেগ একেবারে বাড়ির সদর দরজা পেরিয়ে বিরাট উঠানের একপাশে এসে থামল। জিপের অবস্থার জন্য উঠানের ওটুকু অংশ যেন ধুলায় অন্ধকার হল। মার্জা, মাহমুদা, সুজলা সহ সানাজসাবাও চকিত দৃষ্টিতে জিপের পানে তাকিয়ে রইল। ধুলো ভেদ করে হঠাৎ দুজন ব্যক্তির আগমন দেখে সুজলা তৎক্ষণাৎ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলেন। সেই সঙ্গে বাকি দুজন মহিলাও ঘোমটা টেনে বৃদ্ধের প্রতি সম্মান দেখিয়ে কিছুটা নতমুখে দাঁড়ালেন। হান্নানের মুখ দেখেই বোঝা যাচ্ছে ঘটনা ইতিমধ্যে জানা শেষ। কাজটা যে মাহতিমি করেছে এটাও সবার কাছে পানির মতো স্পষ্ট হয়ে গেছে। হান্নান শক্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে পা দিয়েই জোর গলায় শেফালিকে ডাকলেন। নিজের রুমে দরজা বন্ধ করে থাকা শেফালি ভয় কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙিনায় এসে হান্নানের সামনে দাঁড়াল। দাদাভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপে টিপে বারান্দায় আসলো মেহনুর। রেলিংয়ের কাছে এসে দেখল দাদাভাইয়ের মুখ যেন রাগে লাল হয়ে গেছে। আর ঠিক পাশেই পকেটে দুহাত গুজিয়ে মাহতিম ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। সুজলা এসে সমস্ত ঘটনা আবার ব্যাখ্যা দিতেই হান্নান শক্ত গলায় প্রশ্ন করলেন, মেজো বউ, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলিনি।
তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল, তবুও তোমার কাজে নিন্দাবাক্য শুনায়নি। তুমি কোনো স্পর্ধা দেখিয়ে আমার মেহনুরকে মেরেছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে মেজ বউ? তুমি কি জানো না আমি এখনো কর্তা হিসেবে মোল্লাবাড়িতে জীবিত আছি? নিজেকে তুমি এখনই শেয়ানা ভাবতে শুরু করেছ? জবাব দাও মেজ বউ। আজ যদি তুমি চুপ করে থাকো, আমি হান্নান শেখ করাইগন্ডায়ের বিচার করব। হান্নানের কথা শুনে শেফালি এমন একটা ভাব করল সে ভুলবশত দোষ করে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু হান্নান শেখ কোনো কথাই শুনতে রাজি হয়নি, তিনি হামেশার মতোই শক্ত এবং অনড় মানুষ। শেফালিকে তিনি স্পষ্ট শব্দে বলে দিলেন, আমার নাতনিগুলোর দিকে এবাড়ির কোনো সদস্য যদি সামান্য আঙ্গুলও তুলে, আমি ওই ব্যক্তির আঙ্গুল তোলার সাহস ভালোভাবে বুঝিয়ে দিব। এই কথা যেন সকলের মনে থাকে। আমি আমার নাতনিদের এমন শিক্ষা দেইনি যাতে তারা কখনো অন্যায় আচরণ করবে। শুধু সুরাইয়ার ব্যাপার নিয়ে আমি পরিস্থিতির উপর নির্ভর করব। মেজ বউ খুব ভালো করেই জানো তুমি আমার মেজ নাতনিকে কেমন উগ্র বানিয়েছ। আমি আর বিস্তারিত বলে নিজের রক্ত গরম করতে চাই না। সবাই ভেতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতনিদের প্রতি খেয়াল রাখবে। ছোট বউ যাও, খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে আসছি। গজগজ মুখে হান্নান শেখ কলপারের দিকে চলে গেলেন। সুজলা ও মাহমুদা রান্নাঘরের দিকে চলে গেলে মার্জা ভাবিদের কাছে সাহায্য করতে গেলেন। মাহতিম নিজের রুমের জন্য পা বাড়ালে আচমকা সানাজ ও সাবা ওর পথ রোধ করে। সানাজ সবার আগে বলে উঠে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনি যদি দাদা ভাইকে তাড়াতাড়ি আনতে না যেতেন তাহলে মা বাড়ির বসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যেত। এজন্য সানাজকে কথার মাঝে থামিয়ে দিয়ে মাহতিম পকেট থেকে একটা মলমের টিউব বের করে বলল, ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজ করিনি। বাড়ির পরিবেশ খুবই গুরুতর ছিল, এজন্য বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছি। মলমটা ধরো, ওর কাটা জায়গাটায় 2 টাইম লাগিয়ে দিও, তাড়াতাড়ি শুকাতে হেল্প করবে। টিউবটা সানাজের হাতে তুলে দিয়েই মাহতিম নিজের রুমে চলে গেল। বাড়ির মধ্যে যেই থমথমে অবস্থাটা কায়েম ছিল সেটা কিছুটা যেন সুস্থির হল। রাতটুকু সকলে নির্বিঘ্নে ঘুমালেও শেফালির তখন ঘুম আসেনি। বিছানায় বসে প্রচণ্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতটা বালিশে ঘুষি মারছিল। ইচ্ছে করছিল মেহনুরকে ফ্লোরে ফেলে ইচ্ছামতো পিটাতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশে মাথা ঠেকালো শেফালি। এদিক রাগে সমস্ত শরীর জ্বলছে। মেহনুরকে ধরে যদি আজকের শোধ না তুলেছে তাহলে শেফালি নিজের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। কাটা জায়গা একেবারে ক্ষতবিক্ষত করে ঝাঁঝরা করে দিবে ও। একটুও ছাড়বে না মেহনুরকে, চিলতেখানিও না। ফজরের টাইমে অন্ধকার থাকতে ঘুম থেকে উঠল মেহনুর। কাল রাত অনেক কষ্টে ঘুমাতে পেরেছে সে। ব্যথার জন্য রাতভর নিঃশব্দে কাতরাতে হয়েছে, কিন্তু এখন ব্যথা একটু কম বোধ হলে গোসলটা সবার আগে সারার জন্য উঠে যায়। এই সময় কেউই ঘুম থেকে উঠবে না। কাল গোসল না করাতে গা ম্যাজম্যাজ করছে, মাথায় পানি না ঢালার জন্য তালুতে তাপ অনুভূত হচ্ছে। মেহনুর গামছা নিয়ে চুপি চুপি পা বাড়িয়ে সিঁড়ি ধরে নিচে নামে। আঙিনার বাতি নিভানো আছে, তার মানে কেউই উঠেনি এখন। মেহনুর এই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশের কালো চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে, পূর্ব আকাশে সোনালি সূর্য আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূর, কুকুরের মতো প্রাণীও নেই। ছোট থেকেই ভৌতিক বিষয়ে ভয় নেই মেহনুরের, একা একাই সব কাজ করতে পারে সে। হাত মুখ ধুয়ে ভেজা গামছাটা নিয়ে বাড়িতে ঢুকল মেহনুর। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আধো অন্ধকারের ভেতর নিজের রুমের দিকে যেতেই হঠাৎ গা কাঁপিয়ে শিউরে উঠে গামছা ছেড়ে দেয় মেহনুর। পায়ের সামনে ভেজা গামছা পরে যেতেই সেটার উপর পাড়া দিয়ে দাঁড়ালো শেফালি। চোখ দুটো যেন নির্ঘুমের কারণে ফুলে আছে, সেই সঙ্গে রক্তিমলাল অবস্থা। মেহনুরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হিংস্রভাবে আক্রমণের জন্য প্রস্তুতি সারছে।
মেহনুর ভয়ের চোটে লম্বা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া শুরু করলে হঠাৎ ওর চোখ দুটো শেফালির হাতের দিকে পড়ে। শেফালি একটা ভাঙ্গা কাঠের লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চমকিত চাহনিতে তাকিয়ে থাকতেই আরও অস্থির হয়ে উঠে মেহনুর। পায়ে পায়ে পিছাতে থাকে পিছনের দিকে। শেফালিও ওর ভয়ার্ত চেহারা দেখে মনের দগ্ধজ্বালা মিটাতে পৈশাচিক আনন্দে এগুতে থাকে। এদিকে 3 কদম না পিছাতেই শেফালি কেন যেন থমকে গেল, ওর দৃষ্টি যেন ভূত দেখার মতো পলকহীন হল। মুখের সেই পৈশাচিকতার আভাসটুকুও হারিয়ে গিয়ে ভয়ের আবছায় মূর্ছিত হল। শেফালির অবস্থা দেখে মেহনুর কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলে ওর স্থির দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকাল। ওমনেই মৃদুভঙ্গিতে শিউরে উঠে শেফালির দিকেই পিছিয়ে গেল মেহনুর। সামনে দাঁড়িয়ে থাকা বেহায়া ব্যক্তিটি কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি মেহনুর। তার মানে মেহনুর যখন পিছাচ্ছিল তখন ওর পেছনে মাহতিমকে দেখেই শেফালি হাতের লাঠিটা শাড়ির আঁচলো লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতেই মেহনুর চুপ করে ঢোক গিলতে লাগল। এদিকে মাহতিম রাগী দৃষ্টি ছুড়ে শেফালিকে ভয়ের জালে এফোরোফোর করতেই গম্ভীর গলায় বলল, মেজো মামি কি ভাঙা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে আসছিলেন? সবাইকে ডাকি, সবাই আপনার ক্রিকেট খেলাটা একটু দেখুক। কি বলেন মামি? শেফালি অপ্রস্তুত ভঙ্গিতে হাসি টেনে বলল, কি যে কও বাবা, কিসের ক্রিকেট? আমি এগলা পারি না। মাহতিম এক পা এগিয়ে আসলো মেহনুর সাথে সাথে 2 পা পিছিয়ে শেফালি ও মাহতিমের মাঝখান থেকে সরে দাঁড়ায়। মাহতিম এতে সন্তুষ্ট হলেও মেহনুরের দিকে না তাকিয়ে শেফালির দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে, আমার সামনে কাহিনী একটু কম কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে মেহনুরকে ক্রিকেট খেলা দেখাতে এসেছিলেন, সেটা আমি বুঝে গেছি। বলি কি, একটু সাবধানে থাকবেন মামি। আমি মানুষটা আবার বেশি একটা ভালো না। ঠান্ডা মেজাজে থাকি তো, এজন্য কেউ রাগিয়ে দিল ছাড়ি না। মাঝে মাঝে নির্দয়ের মতো কর্মকাণ্ড করার রেকর্ড আছে, দেখতে চাইলে নীতিকে বলবেন, ও আপনাকে উসুল করে দেখিয়ে দিবে। চলি কেমন? মাহতিম সুন্দর একটা হাসি দিয়ে কথাটুকু শেষ করল। এবার মেহনুরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে মুখ তেতো করে বলল, আজীবন এভাবেই মানুষের লাথিউসটা খেয়ে বড় হতে থাকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গাড়ি রি করে জ্বলতে থাকে। মেহনুরের মুখের উপর কড়া কথা শুনিয়ে সত্যি সত্যিই বাইরে চলে গেল মাহতিম। শেফালি মেহনুরের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে শব্দ করে হাতের লাঠিটা সেখানেই ফেলে দিল। আর দাঁড়াল না, চুপচাপ নিরুত্তাপ ভঙ্গিতে চলে গেল। সকালে নাস্তার পর্ব চলাকালীন মাহতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মার্জাসহ বাকিরা সব এখানেই কিছুদিন থাকবে। হান্নান একথা শুনে অনেক অনুরোধ করলেন মাহতিমকে, কিন্তু মাহতিম কোনোভাবেই রাজি হল না থাকার জন্য। তবে সময় পরিবর্তন করে দুপুর 2টা ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নিবে মাহতিম। মাহতিমের বিদায় শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাজিন ও বন্ধুদের। অপরদিকে সুজলাও মন খারাপ করে ফেলেন একথা শুনে। মাহতিম যে কোনোদিন এ পরিবারে যুক্ত হয়নি, এটা মনেই হয়নি ওর আচরণ দেখে। মাহতিম সবার সাথেই খোশমেজাজে আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শানাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যত ছিল। শানাজকে দেখে মেহনুর তৎক্ষণাৎ বলল, খবরদার বুবু, তুমি আমাকে ধরবে না। শানাজ থতমত খেয়ে অবাক হয়ে বলল, কি আজব, ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে আমি করে দেই। মেহনুর সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলছি। শানাজ অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবেই উপনীত হল, তখন আর সেখানে থাকতে পারল না। মেহনুর যে রেগেমেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে শানাজ। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙিনায় এসে মাহতিমের পাশে হাঁটু তুলে বসে
দুগালে হাতের তালু লাগিয়ে কনুই দুটো হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মাহতিম ওই সময় ফোনে কথা বলছিল। শাহনাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? আবার মেজো মামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে শাহনাজ তাড়াতাড়ি শশব্যস্তে বলল, আরে না না ভাইয়া, মেজো মা কিছুই বলেনি। আসলো। বলো শাহনাজ, আমার কাছে লুকানোর কোনো মানে হয় না। শাহনাজ একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন ওই বান্দরটা নেয়নি। ব্যান্ডেজও পাকনামো করে নিজেরটা নিজেই খুলছে। কি করব আমি, কিছুই যে বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেগে আছে কেন এখনো ঠিকমতো জানি না। মাহতিম কোনো কথা না বলে শাহনাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সৌভিকের রুমে যেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, সৌভিক, নীতি উঠে আয় তো। সৌভিকের রুমে সবাই মিলে গান নিয়ে মেতেছিল। হঠাৎ মাহতিমের আদেশ শুনে পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। দুজন গানের সভা ভঙ্গ করে মাহতিমের সাথে বাইরে আসলো। মাহতিম ওদের বুঝিয়ে বলল, জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয়ে পুরোপুরি না বুঝলেও একটু একটু আঁচ করতে পারল। পরক্ষণে নীতিকে সেদিনের মতো রুমের বাইরে পাহারাওয়ালা বানিয়ে দিল, আর সৌভিককে পাঠিয়ে দিল শাহনাজ, সাবা ও সুরাইয়ার সাথে আড্ডা জমিয়ে তুলতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। সৌভিক ও নীতি মিটিমিটি হাসতেই ভ্রু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করে। এদিকে মাহতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় নক করতে বলে। নক করলে ভেতর থেকে জবাব দেয়, আসো। নীতি দরজা ঠেলে যেই পা ভেতরে রাখবে অমনেই পেছনে থেকে কান টেনে ধরে মাহতিম। চোখের ইশারায় বলে উঠে, চটকে গাল লাল করে দেব। তুই কেন ভেতরে যাবি? তোর কাজ শেষ, যা। নীতি কানের ব্যথায় আকুতি দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলল, ভাই ভাই কান ছাড়ো, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। মাহতিম তৎক্ষণাৎ কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা ঠেলে ঢুকল। নীতি কান ডলতে ডলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মাহতিম এমন চেহারা নিয়ে বের হল, যেটা দেখে নীতি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলল, ভাইয়া কি হয়েছে? আল্লাহ, ভাই তুমি আবার খেপলে কেন? মাহতিম নীতির দিকে অগ্নিদৃষ্টি ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জনী উঁচিয়ে ইশারা করে বলে, ও কোথায়? নীতি উজবুকের মতো জবাব দেয়, কে কোথায়? মাহতিম দুপাটি দাঁত চিবিয়ে উত্তর দেয়, বলদ কোথায়? নীতি চকিতে ভঙ্গিতে উত্তর দেয়, মেহনুর কি ভেতরে নেই? মাহতিম আরেকবার ক্ষুদ্র দৃষ্টিটা তীব্ররূপে ছুঁড়ে সেখান থেকে চলে যায়। অনেক হয়েছে, আর ওই বলদের পেছনে সহানুভূতির মানে হয় না। নীতি ভ্যাবাচাকা দাঁড়িয়ে থাকলে ভেতরে গিয়ে দেখে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে সুরাইয়ার রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামসে ঘুমিয়ে আছে। কাজটা সে কেন করেছে এটা বোঝা শেষ। আকাশের উত্তপ্ত অরুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠ ফাটা গরমের জন্য পরিবেশে তপ্ততা বিরাজ করছে। হান্নান শেখ বীরসমুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা মাহতিমের সাথে খেলেন। মাহতিম শার্ট প্যান্ট একদম পরে রেডি হয়ে নেমেছে এখন। খাবারের কয়েক লোকমা শেষ করে সোফায় গিয়ে ২০ মিনিটের রেস্টের জন্য বসল। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য শেষ অনুরোধ করল। মাহতিম ওদের বলে দিল, আমি আর এখানে আসার নামও নিব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্টটা ভালোয় ভালোয় ফিরিয়ে দে, নয়তো বাসায় পৌঁছে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউই মুখ খুলল না, পাসপোর্ট দিল না। মাহতিমও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলের কণ্ঠ শোনা গেল, দাদাজান কই? দাদাজান, ও দাদাজান। আগত সরটার দিকে সবাই তাকিয়ে থাকলে মাহতিম পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। সুজলা,
মাহমুদা বাইরে বেরিয়ে আসলো, খুশিতে পুলকিত হয়ে এগিয়ে গেলেন ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ চাহনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, এই ছেলেটা কে? সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়ার ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহতিম এখনো শান্তদৃষ্টিতে ছেলেটার দিকে আছে। ক্রমে নীতির নরে প্রীতি, সামিক, সৌভিক, সাবির একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সুরাইয়াজ মা শেফালি রুম থেকে বেরিয়ে একদৌড়ে ছুটে এসে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বলেন, ও তরুণ, কতদিন পর আসলো আমগোর কথা কি ভুইলে যাও? একবার কি আসন যায় না? তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় কুলায় না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের আগে দেখা করতে আসছি। দাদাজান কই? মেহনুর কি গোয়াল ঘরে নাকি? এবার শান্ত কপালটাতে অসংখ্য ভাঁজ পড়ল মাহতিমের, কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগল। মার্জাও এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণ সুরাইয়ার ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণরা যদিও পাশের বাড়িতে থাকত, কিন্তু মা মারা যাওয়ার পর তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথেই থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশই যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না মাহতিম এখান থেকে চিরদিনের মতোই বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহতিমের কুশল বিনিয়ে ঘটে। সৌজন্যমূলক কুলাকুলি করলে মাহতিমের উদ্দেশ্যে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না। না চিনারই কথা, কিন্তু একই, তুমি কি কোথাও চলে যাচ্ছ? মাহতিম ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি, তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটায় তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু মাহতিম তখনও সহজ হতে পারলই না। এদিকে মার্জা তাগাদার সুরে বলে উঠলেন, কিরে মাহতিম, তুই না 2:30টার মধ্যেই বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহতিম তৎক্ষণাৎ বাকবজির দিকে ঘড়িটার উপর চোখ রাখল। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তার জন্য চুপ থেকে হঠাৎ উদ্বেলিত কণ্ঠে বলল, মা, আমার যাওয়া সম্ভব না। মার্জা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বললেন, মানে? তুই না নিজেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি? এখন এই কথার মানে কি? মাহতিম হাসিশূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকাল। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাইবোনগুলো আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না মা। মাহতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাওয়াচাই করতেই মাহতিম আবারও একই ভঙ্গিতে বলে উঠল, নীতি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাইবোনগুলো ছেড়ে আমি কিভাবে একা থাকব? আমার কষ্ট হবে না বলো? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটানো যেটা বলে। অনেক কষ্টে থামিয়েছি। সবশেষে চিন্তা করলাম, আমি তো নিষ্ঠুর হতে পারি না। এজন্য ভেবেছি যাব না। তোমরা যখন যাবে তখনই আমি যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছা করল নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে, সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে, কবে নাক দিয়ে পানি ছুটিয়ে কেঁদেছে। এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়ে কেঁদেছিল এই কথা সকলেই বলে, কিন্তু মাহতিমের ভাষ্যমতে কবে এভাবে পানি ছুটিয়ে কাঁদল কবে? নীতির 2 কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগল। মাহতিমের পাশে কবে ধরল? আবার খাওয়া বাদ দিবে বলেও কঠিন অনুনয় করেছে। সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না যতটা মাহতিমের বানোয়াট মিথ্যা শুনে আহাম্মক হয়ে গেছে। মিথ্যার দরুনে আর ফিরে গেল না মাহতিম। লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে চলে গেল তৎক্ষণাৎ। কিন্তু চক্ষুদৃষ্টি বারবার সেই আগত পুরুষ, আগত ব্যক্তি,
তরুণ নামক মানুষটির উপর স্থির ছিল। মাহতিমের এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলেও হান্নান শেখ মনে প্রচণ্ড খুশি হলেন। শাহনাজ, সাবাও প্রফুল্লচিত্ত অমোদিত হয়ে মনের গোচরে উচ্ছ্বসিত হল। রুমে ফিরেই শার্ট খুলতে খুলতে জানালার কাছে গেল মাহতিম। বিরাট জানালা দিয়ে স্থিরনয়নে গ্রাম্য প্রকৃতির নির্মল দৃশ্য দেখতেই শার্ট খুলে ডানদিকের চেয়ারে রেখে দিল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলতেই চিন্তিত চেতনায় ভাবতে লাগল, কেন আজ চলে গেল না? শেষ মুহূর্তে মিথ্যা বলার কি দরকার ছিল? তরুণের আগমন দেখে মন কেন অস্থির হল? না হওয়াটাই কি স্বাভাবিক ছিল না? মাহতিম যখন এসব প্রশ্ন নিয়ে চিন্তার দেয়ালে ছক করছিল, ওই সময় ওর ডান পকেট থেকে মোবাইল বস্তুটা ভাইব্রেট হয়ে উঠল। ঘড়ি খোলা বাদ দিয়ে সৎবিত ফিরে পেল মাহতিম। পকেট থেকে সেটা বের করতেই স্ক্রিনের দিকে এক নজর তাকালো, কলের সবুজ আইকনের উপর সোয়াইপ করে ফোনটা কানে রাখল। নিজের শান্তস্থির আচরণটা 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণগম্ভীর রূপে সায় দিয়ে বলল, হ্যালো। ছোট্ট শব্দটা কানে যেতেই সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে উত্তর চলে আসলো, আপনি কি আজ ফিরবেন না আনসারি? আপনার মেসেজটা দেখে আমরা কিন্তু খুশি হইনি। ডান হাতে কানে ফোন ধরে পকেটে বাম হাত ঢুকিয়ে চোখের দৃষ্টি শক্ত করল মাহতিম। গলার স্বরটা রুক্ষ মেজাজে কনভার্ট করে কঠোর সুরে বলল, আমি আজ আসছি না। এখনো আপনাদের কাছে অফিসিয়াল মেইলটা পাঠানোর সময় পাইনি, তাই টেক্সট মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিয়েছি আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আমি এখন আসার মতো মানসিকতায় নেই, আমি কিছুদিন ছুটি চাই। আশা করব বিগত বছরগুলোর ছুটি এই মুহূর্তে ফিরে পাব। এমন উত্তরটা আশা করেনি ওপাশের ব্যক্তি, তাই বীরসমুখে শান্ত ভঙ্গিতে বলল, আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এবছর চান তাহলে নিতে পারেন, কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠিয়ে দিন। আশা করব খুব শীঘ্রই আপনি আপনার কাজে ফিরবেন। ধন্যবাদ। মাহতিম উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতেই বলল, ধন্যবাদ। ফোনটা কেটে পিছু ফিরতেই থমকে গেল মাহতিম। রুমের ভেতর সবগুলো হারামির দল এসে উপস্থিত। মাহতিম ওদের দেখে একপেশে একটা হাসি দিয়ে বলল, মুখের অবস্থা এমন কেন? আমি তো চলে যাচ্ছি না। পুরো 8 জনের দৃষ্টি তখন বিষণ্ণ, মলিন, ভারাক্রান্ত। মাহতিম ওদের ব্যাপারটা ঠিকমতো বুঝতেই কিছু একটা বলতে নেবে ওই মুহূর্তে ঝড়ের মতো ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মাহতিমের উপর। মাহতিমকে ঘিরে সবাই যেন লতার মতো ঝাপটে ধরল। মাহতিম ওদের অবস্থা দেখে নির্বাক হয়ে গেল। বিমূঢ় ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ শান্ত হয়ে সবার মাথায় পিঠে গালে হাত বুলিয়ে বলল, আমি তো যাচ্ছি না পাগলের দল। আমি তো আছি কিছুদিন। শুধু শুধু মন খারাপের মানে আছে? এই দেখ, তোদের সামনেই তো সবকিছু বলে দিলাম। গত বছর যেই ছুটিগুলো পাওনা ছিল সেগুলো এখন নিয়ে নিলাম, তবুও তোরা মন খারাপ করে আছিস। দেখি সবগুলো ছাড় তো। কি হলো, ছাড়বি না? সবগুলো সোজা হয়ে দাঁড়া বলছি। মাহতিমের এক আদেশে সবাই ওকে ছেড়ে দিল, কিন্তু তখনও ওরা নতমুখে দৃষ্টি উদাস করে রইল। মাহতিম সবার উদ্দেশ্যে কঠোর রূপটা বজায় রেখে বলল, মা যতদিন পর্যন্ত এখানে থাকতে চাইবে আমিও ততদিন পর্যন্ত এখানে থাকব। যেহেতু যাওয়া ক্যান্সেল, এজন্য এখান থেকে সবগুলা বিদায় হ। যদি দেখছি মন খারাপ করে বসে আছিস, বেল্টের বাড়ি একটা নিচে পড়বে না। কথাগুলো ভালোমতো আমল করে চুপচাপ এখান থেকে যা। কথাটুকু শেষ করতেই কোমর থেকে শান্ত ভঙ্গিতে বেল্ট খুলতে উদ্যত হল মাহতিম। এই দৃশ্য দেখে আর একটা রুমে দাঁড়িয়ে থাকল না, দুমদুম করে রুম থেকে ছুটে গেলে সবাই। মাহতিম একটানে বেল্ট খুলতেই ওদের ভীত অবস্থা দেখে নিঃশব্দে হেসে দিল। ভীতু, পাগল, বোকার দল। এভাবেও কিনা মন খারাপ করে যাওয়ার কথা শুনে। বিকেলের দিকে সূর্যের আঁচটা কমে এলো। মাহতিম একটা কালো সাদার চেক শার্ট পরে রুম থেকে বেরুল। বাড়ির সবাই যেন তরুণের জন্য খোশগল্পে মেতে উঠেছে। হইচই কলরবের জমজমাট লাগছে আঙিনার চৌকিতে।
বোরছোট সবাই থাকলেও কেবল একজন ছিল না সেখানে। সকাল থেকেই দেখা হয়নি তার সাথে। কোথায় আছে, কেমন আছে খোঁজ নেওয়া হয়নি এখনো। মাহতিম সদাসর্বদার মতো নেভি ব্লু প্যান্টের দুই পকেটে দুহাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নামল। মাহতিম সবাইকে দেখতে পেলেও আঙিনার কেউই ওকে দেখতে পেল না। তরুণ সবাইকে নিয়ে গোলমজলিস বসিয়েছে, সেখানে হরেক পদের নাস্তা সাজিয়ে সবাই আড্ডা দিতে বসে গেছে। ছোট থেকেই কোলাহল একটু কম পছন্দ মাহতিমের। সে চোখ দুটো তীক্ষ্ণ করে সামিককে ইশারা করার জন্য ওর দিকে তাকালো। কিন্তু সামিক তো দূর, এদিকে তরুণের বশে কাবু হয়ে একটা কাজিনও ওর দিকে খেয়াল করল না। মাহতিম নিরুদ্বেগ ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে যেই সেখান থেকে সরে যাবে ঠিক তখনই সে মাহদিকে দেখতে পেল। দেখার সাথে সাথেই খেলায় মত্ত মাহদিকে ডাক দিয়ে কাছে আনল। পকেট থেকে ডান হাত বের করে মাহদির কাঁধে রেখে মাথা কিছুটা নিচে ঝুঁকালো। মাহদির মাসুম চেহারার পানে সরল দৃষ্টি ছুঁড়ে বলল, একটা কাজ করবি? করলে তোকে অনেকগুলো চকলেট দিব। আর যদি ঠিকমতো কাজ করিস তাহলে ফোনটাও সিওসি খেলার জন্য পাবি। মাহদি এটা ভালো করেই জানে মাহতিম ওকে সহজ কাজের জন্য ঘুষ দিতে চাইছে না। কাজটা ঝুঁকিপূর্ণ, কঠিন এবং তুলনামূলক গোপনীয়। মাহদি তবুও হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে ভাইয়ের উদ্দেশ্যে রাজি বুঝাল। মাহতিম কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে মৃদু হেসে ওর কাঁধে দুটা চপেটাঘাত করে বলল, সাব্বাস, তাহলে এখনই কাজে লেগে পড়বি বুঝলি। যদি কথাটা হাওয়া হতে দেখি তাহলে মায়ের যে কোনো দিক দিয়ে এসে কোনো দিক দিয়ে পড়বে টেরও পাবি না। মাহদি কপাল কুঁচকে বিরক্ত মুখে বলল, ভাইয়া তুমি কাজের কথা না বলে মারের কথা বলছো কেন? আমি কি কখনো মারের কাজ করেছি? মাহতিম প্রাণখোলা হাসি দিয়ে বলল, না করিসনি। কিন্তু শোন, যেই কাজ করতে দিব ওটা নিরিবিলি করবি, কাউকে জানতে দিবি না, ঠিক আছে? এখন শোন, এই বাড়ির মহাবলদকে চিনিস? বলদ হচ্ছে তোর মেহনুর আপু। ওই বলদটা এখন কোথায় আছে, কি করছে সেটা একটু চেক দিয়ে আমাকে বলে যা। সাবধান, বারবার বলতেছি কেউ যেন না জানে। জানলে তোর চামড়া ছিলে শুলে চড়িয়ে দেব। মাহদি আরও কয়েক ধাপ বিরক্ত হয়ে ভ্রু কুচকানো অবস্থায় বলল, আমি গরুও না, খাসিও না। আমার চামড়া না তুলে তুমি একটা বিয়ে করো। ছোট মুখে বড় কথা শুনে তাজ্জব হয়ে গেল মাহতিম। আশ্চর্য হয়ে মাহদির গায়ে জোর এক ঘা বসাবে অমনেই মাহদি দৌড় মেরে আঙিনা পেরিয়ে মেয়েদের দোতলার দিকে ছুটে গেল। 3 সিঁড়িতে একসঙ্গে টপকে দ্রুত বারান্দা পেরিয়ে মেহনুরের রুমে ঢুকে গেল। এরপর আর দেখতে পেল না মাহতিম। চুপচাপ পা চালিয়ে সবার অগোচরে বাইরে চলে গেল। মেহনুর বিছানায় শুয়ে সাপমোচন পড়ছিল। রুমের ভেতর মাহদির আকস্মিক আগমনে বই থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালো মেহনুর। মাহদি তখন হাঁপানো অবস্থায় জোরে জোরে শ্বাস টানছিল। এমন অপ্রতিভ অবস্থা দেখে মেহনুর বেশ উদ্বিগ্ন হয়ে ধীরগতিতে বালিশ থেকে মাথা উঠিয়ে বসল। বইটার ভেতর ফিতা টেনে সেটা বন্ধ করে পাশে রাখল। তড়িৎ বেগে মাহদির দিকে দুহাত বাড়িয়ে কাছে আসার জন্য ইশারা দিতেই মাহদি ফিচেল হেসে একদমে ছুটে এলো। মেহনুরকে ঝপাং করে ঝাপটে ধরলে কোমরের কাটা জায়গাটা চিনচিন করে উঠল মেহনুরের। তবুও ব্যথাটা হজম করে মাহদির পিঠে হাত বুলিয়ে বলল, সারাটা দুপুরের মধ্যে একবারও আসলো না কেন? তোমার জন্য অপেক্ষায় ছিলাম তো। ভেবেছিলাম তোমাকে ধরে ধরে একটু বাইরে যেয়ে ঘুরে আসব, কিন্তু তুমি আর এলেই না। মাহদি আরো শক্ত করে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুর দফায় দফায় কাটা জায়গায় ব্যথা পেলেও দূরে সরালো না মাহদিকে। মাহদি কঠোরভাবে ঝাপটে ধরে অপরাধী ভঙ্গিতে বলল, মনে ছিল না আপু? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি নিচে একটু খেলছিলাম। সবাই বলল তুমি নাকি অসুস্থ, এজন্য আম্মুও তোমার কাছে আসতে দিল না। মাহদির কথা শুনে খিলখিল করে হেসে দিল মেহনুর। মাহদিকে ছেড়ে দিয়ে ওর গুলুমুলু গাল দুটোয় নরম হাত রেখে বলল, আমি অসুস্থ না মাহদি, সামান্য একটু কেটে গেছে, এজন্য আমি হাঁটতে পারি না। মানে হাঁটার সময় একটু কষ্ট হয়। মাহদি ড্যাবড্যাব করে তাকিয়ে রইল মেহনুরের দিকে।
মেহনুরের মুখটা যেন জ্বরের পর শুকিয়ে গেছে, সেই সঙ্গে কোমরের কাটাও গভীরভাবে কেটেছে। নিষ্পাপ মাহদির মনটা যেন সঙ্গে সঙ্গে বিষণ্ণ করুণায় ক্ষুণ্ণ হল। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে নম্র কণ্ঠে বলল, আপু, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তোমাকে এমন দেখলে ভালো লাগে না। তুমি আমাকে সেদিনের মতো আম ভর্তা বানিয়ে খাওয়াবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে আপু। আপু, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। মেহনুর কেমন যেন নাড়া খেল ওর কথায়। ছোট্ট মনটা যেন আকুতিতে জানান দিচ্ছিল মেহনুরের জন্য সে হৃদয়াক্রান্ত। মেহনুর কিছু না বলে মাহদির গালটা ধরে কপালে চুমু খেল। ওর কপালের চুলগুলো সরিয়ে দিতেই আচমকা মনে হলো মাহদির কপালটা একদম মাহতিমের মতো, দুই ভাইয়ের চোখ দুটোও একই রকম স্বচ্ছ। মাহতিমের চুলগুলো জেলের কারণে সেট করা থাকে, অপরদিকে মাহদির চুলগুলো বাতাসের মৃদু ঝাপটায় উঠতে থাকে। মাহদির হাত টেনে পাশে বসালো মেহনুর। বালিশের কাছে নৌকাডুবি, পারাপার, বাবলি, চন্দ্রনাথ সবগুলো বই সরাতে ব্যস্ত হলে হঠাৎ কথা জুড়ে দিল মাহদি। আপু, তুমি আমাদের বাসায় যাবে? আমাদের বাসায় যদি যাও, তাহলে ভাইয়াকে বলে অনেকগুলো বই তোমাকে কিনে দিব। আমাদের সাথে যাবে? মেহনুর ব্যস্ত ভঙ্গিতে বই গুছাতেই হাসি দিয়ে বলে, তাই? তোমাদের বাসায় গেলে অনেক বই কিনে দিবে? মাহদি চটপট মেজাজে প্রফুল্ল সুরে বলে, তুমি চাইলে তো দিবই। তাছাড়া জানো, ভাইয়ার রুমে আমার ঢুকতে ইচ্ছে করে না, কি বিশ্রী যে করে রাখে। মেহনুর এই কথা শুনে সৌজন্যতার খাতিরে প্রশ্ন করে, কেন? মাহদি মুখ তেতো করে বলে, ভাইয়ার রুমটা যত সব হাবিজাবি জিনিসে ভরা। ট্রেডমিল, ডাম্বেল, টায়ার, বক্সিং জিনিস দিয়ে এলোমেলো থাকে। কেউ যদি ওইসব ধরতে যায় ভাইয়া যা বকুনি লাগায় না, কেউ আর দ্বিতীয়বার ভাইয়ার রুমে যায় না। মেহনুর বইগুলো খাটের পাশে টেবিলের উপর রাখতেই বলল, ওহ। মাহদি এখানে থামল না, সে আরও কথা যুক্ত করে বাচালের মতোই বলতে লাগল। এদিকে মাহতিম উঠানে অপেক্ষা করতে করতে শেষমেশ জিপ নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যার আধারটা ঘন করে নামলে তরুণের সভা যেন নামাজের উছিলায় ভেঙে গেল। সেদিন আর দেখা সাক্ষাৎ হল না ওই অসভ্য পুরুষটার সাথে। স্বস্তির সাথে নিঃশ্বাস ছেড়ে সুরাইয়ার রুমে ঘুমালো মেহনুর। সুরাইয়ার সাথে রুমের বদলটা সবার অজান্তে করে ফেলল। এদিকে রাতের বেলা সুরাইয়া এসে মেহনুরের রুমে ঘুমালো। পরদিন সকালে নাস্তার পর্ব সারতেই মাহতিম আঙিনার এসে বেতের চেয়ার টেবিলে বসল। সঙ্গে ছিল তৌফ, সিয়াম ও সৌভিক। কিন্তু অনতিদূরে হুট করে তরুণের উদয় হলে মাহতিম তখন মোবাইল নিয়ে কিছু একটা করছিল, কিন্তু সৌভিকের কোনোই গুথা খেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে ওর দিকে তাকালো মাহতিম। সৌভিকের মুখের অবস্থা এমন ছিল যেন জলের ডলফিন ডাঙায় উঠে কোমর দুলিয়ে নাচছে, আর এই বিরল দৃশ্য দেখে সৌভিক হাবার মতো আশ্চর্য হয়ে গেছে। মাহতিম ওর দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালে বজ্রপাতের মতো আহত হল ঠিকই, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক রূপে ফিরে আসলো, হাতে আবার আগের মতো মোবাইল নিয়ে কাজে মনোযোগ দিল। তরুণের পেছনে শানাজ, সাবা, সুরাইয়ার পাশাপাশি মেহনুরও যেন স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামছিল। এতটুকু দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে সিয়ামের। তৎক্ষণাৎ মাহতিমের হাতটা শক্ত করে ধরে ফিসফিসিয়ে বলে উঠল, মামা, এইটা কি দেখতেছি? শালার পুত আসতে না আসতেই এগুলা কি করতাছে? কিরে মাহতিম, তোরে তো কিছু বলতেছি। মামা, তুই কি রিয়েক্ট করাও কি ভুলে গেলি? মাহতিম নিজের হাত থেকে সিয়ামের হাতটা সরিয়ে দিল। বেপরোয়া ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে বলল, যেটা মন চায় উইটা করুক, তুই কোনো দিকে ধ্যান দিবি না। তোর তো ওখানে কাজ নেই, তুই রামছাগলের মতো তাকিয়ে আছিস কেন? সিয়াম এবার রূঢ় ভঙ্গিতে জবাব দিল, রামছাগল যে তোমার পল্ট্রির মুরগির পিছে পড়ছে এইটা তুমি চোখে দেখো না? মাহতিম চট করে ওর দিকে দৃষ্টি ছুড়ে ভ্রু উঁচিয়ে বলল, কার? আমার? সিয়াম দাঁত খিচিমিচি করে কঠিন উত্তর দিবে পাশ থেকে তৌফ এসে যুক্ত হল, বন্ধু, সময় থাকতে মুরগিটারে বুকের মধ্যে তুলে ফেল।
অন্য কেউ কোলে তুলে ফেললে এরপর হায় হায় পরাণ পরাণ করলে লাভ হইব না। এমন গাঁজাখুরি মার্কা কথা শুনে মাহতিমের হাতটা পিটানোর জন্য কাঁপছে। দুজনের মুখ থেকে এমন নস্টালজিক বার্তা শুনে চোখমুখ কুঁচকে আসছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে উঠে গেল মাহতিম। তোফরা হতভাগার মতো নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ, কিন্তু কোনো উপায় ঠাহর করতে পারল না। নিশিরাত চলছে, চারপাশ নিঃশব্দে ছেয়ে গেছে। আকাশে যেন রুটির মতো চাঁদ উঠেছে। কোনো সারা শব্দ নেই, সূক্ষ্ম আওয়াজও নেই কোথাও। হুট করে চারধার বিভৎস অন্ধকার করে বিদ্যুৎ চলে গেল আজ। মেহনুরের চোখের সামনে ঘুটঘুটে অন্ধকার চলে আসলো। সে উপন্যাসের বইটা রোমাঞ্চকর অনুভূতিতে পড়ছিল, কিন্তু অন্ধকারের জন্য বইটা বন্ধ করে রেখে দিল সে। শোয়া থেকে উঠোই টেবিলের ড্রয়ার খুলে মোম বের করল। দিয়াশলাইয়ের আগুনে মোমটা জ্বালিয়ে বিছানায় উঠল। জানালার দুই দ্বার খুলে দিতেই হঠাৎ খট করে দরজার দিকে শব্দ হল। মেহনুর সাথে সাথে পিছনে ফিরে অদ্ভুত শব্দটার দিকে তাকাল। কই, দরজা তো বন্ধই, তাহলে দরজা ধাক্কার মতো শব্দ হলো কেন? শব্দটা বাইরে থেকে এসেছে ভেবে মেহনুর লম্বা কেশগুলো খোপার জন্য পেঁচাতে লাগল। কিন্তু তখনই ধাম করে দরজার দুই দ্বার খুলে প্রবেশ করল মাহতিম। আকস্মিক এমন তীব্র শব্দ শুনে হকচকিয়ে যায় মেহনুর। শিউরে কেঁপে উঠতেই সঙ্গে সঙ্গে বিছানায় দুহাতে ভর দিয়ে পিছিয়ে যায় জানালার দিকে। মাহতিমকে দেখে যেন কলিজা শুদ্ধ লাফিয়ে উঠেছে। ধরফর ধরফর করে বুকের ভেতর আন্দোলন চলছে। প্রচণ্ড উৎকণ্ঠায় কাঁপতে কাঁপতে মেহনুর ধীরগতিতে জানালার দিকে পিছিয়ে যাচ্ছে। মোমবাতির সোনালি আলোয় মাহতিমের লম্বা উচ্চতার পেশিবহুল শরীরটা ভয়ঙ্কর লাগছে। দেখে মনে হচ্ছে অতর্কিত হামলার জন্য এগিয়ে আসছে। কাল রাত যে ধপ মেরে সুরাইয়ার রুমে শুয়েছিল, আজ রাতে যেন সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু আজ যে দ্বিতীয়বারের মতো রুম বদলে সাবার রুমে শুয়েছে সেই তথ্য কিভাবে জানল মাহতিম? মেহনুর ওই দুর্ধর্ষ মুহূর্তে কোনো কিছুই ভাবতে পারছিল না। মাথার ভেতর বুদ্ধির চাকা যেন অকেজো হয়ে গিয়েছিল। মাহতিম বিছানার কাছে এসে মেহনুরের দিকে দৃষ্টি রেখে টেবিলের দিকে বাড়াল। মেহনুর ভয়ে সংকুচিত হয়ে দুহাঁটু তুলে কুঁকড়ে বসেছিল। ডান হাতে জ্বলন্ত মোমবাতি তুলে নিল মাহতিম। বিছানায় হাঁটু রেখে ওর দিকে শক্ত মুখে এগুতে লাগল। এক পর্যায়ে মেহনুরের নিকটে ঠিক এক হাত দূরত্ব রেখে বসল। জ্বলন্ত মোমবাতির আলোয় দুজনের চোখ দুটো দুজনের দিকে আটকে গেল। একজনের চোখে ভীষণ ভয়, আরেকজনের চোখে তখন শক্ত চাহনির দহন দেখা যাচ্ছিল। মেহনুরের সম্পূর্ণ মুখের লাবণ্যময় শুভ্রতা, ঘন পাপড়ির সেই কালোমণির মায়াপূর্ণ চোখ দুটো, কমলাভ ঠোঁটের থরথর কাঁপুনি, নাকের শেষভাগে ঘামের সূক্ষ্ম অসংখ্য কণা, মাথার কেশবহুল মোটা খোপা, সবই একে একে সরদৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহতিম। আবারও কয়েক ধাপ এগিয়ে স্বল্পতম দূরত্বটুকু ঘুচিয়ে মেহনুরের একদম নিকটে এসে পড়ল। ভয় অনবরত হিরিকের মতো কাঁপতেই চোখ খিচুনি মেরে ডানে মুখ ফেরাল মেহনুর। দুহাতের মুঠোতে শাড়ির আঁচলো খাবলে কাঁপতে লাগল ও। মেহনুরের গালের কাছে এসে খুব কৌশলের সাথে মোমবাতিটা ফু মেরে নিভিয়ে দিল মাহতিম। রুমটা আবারও পৈশাচিক অন্ধকারে ঢেকে গেল। মেহনুরের ভয়ার্ত নিঃশ্বাসের প্রতিটি ফিসফাস শব্দ যেন মাহতিমের কর্ণধারে প্রবেশ করছিল। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে মেহনুরের কোলের দিকে হাত বাড়িয়ে দিল। ভয় হিম হয়ে যাওয়া মেহনুরের হাতটা উষ্ণতার সাথে ধরল মাহতিম। ওর ডান হাতের মুঠো থেকে শাড়ির আঁচলটুকু টেনে বের করল সে। খুব সাবধানে ঠান্ডা আঙ্গুলের মাঝে উষ্ণ আঙ্গুল ঢুকিয়ে চট করে আঁকড়ে ধরল হাতটা। আবারও সমস্ত শরীর কাটা দিয়ে উঠল মেহনুরের, সশরীরে কেঁপে উঠল তীব্ররূপে। মাহতিম কেন এসেছে, কি করতে চাইছে ভাবতেও পারল না মেহনুর। চলবে ইনশাআল্লাহ।